So expected to take all decisions, to take the maximum number of decisions and economic support. সত্যি বলতে কি খুব একটা কিছু আসে না। ওকে, খুব একটা কিছু আসে না, মানে যেগুলো আসে সেগুলো হচ্ছে যে একটা বড় মাসের কাছে হোয়াট ইজ রিয়েল ম্যান, হু ইজ রিয়েল ম্যান। A real man is someone who's supposed to be strong. আমার মনে হয় যে রিয়েল ম্যান বলতে আলাদা করে কিছু হয় না। man has to change how he thinks, how he views, how he perceives his society, his people around him to become an efficient leader. রিয়েল ম্যান বলতে হয়তো তারা যারা প্রশ্ন করে সমাজকে, যারা যুক্তি দিয়ে কথা বলে এবং কেন করছি কিভাবে করছি সেই ধারণাটা থাকে নিজের মধ্যে। Mostly in India, a real man must be really of a sound background to have the leadership to lead a society. তার সাথে নিজের দেশের জন্য কিছু করার সুযোগ পেলে করতে হবে। মানে আমার কাছে একেবারেই সেটা রিয়েল ম্যান না। Anything in the universe is governed by three things, three values. I mean, it is rationality, it is respect, and it is a huge responsibility for everything. I believe that he's also expected to take the maximum number of decisions and economic support. সবাই সমানভাবে আমরা থাকি না, সবাই সমানভাবে ভাবিও না, এবং সবার সেই সামর্থ্যটা নেই যে আমি পুরুষ হিসেবে আমাকে যেটা করতে হবে ওটা আমি পারবো, এটার কোনো মানে গ্যারেন্টি আমি নিজেই দিতে পারি না। The responsibility is not only about completing tasks or taking crucial decisions. He has to have a responsibility for dividing the responsibilities among his people so that they can also work, they can also contribute, and finally respect, which is according to me the key ideal of a man today in this society. He should learn to respect not only his family members, not only women, but also the entire structure, how the thing works. So he should have a completely flexible mind to emerge as the leader of this new society. কারুর কাছে রিয়েল ম্যান হচ্ছে যারা প্রোটেক্ট করে, ফর এক্সাম্পল যারা কোনো না কোনোভাবে অন্য কোনো ম্যানকে সাবজুগেট করতে পারে। কিন্তু আমার কাছে কখনোই সেই পয়েন্টগুলো খুব একটা ভ্যালিড বলে মনে হয়নি। আমার কাছে রিয়েল ম্যান এবং রিয়েল হিউম্যান বিইংয়ের মধ্যে খুব একটা যে তফাৎ রয়েছে তা নয়। রিয়েল ম্যান, রিয়েল ওম্যান, রিয়েল হিউম্যান বিইং একই। মানে আমি এটা সম্পূর্ণ আমার বড় হওয়ার প্রক্রিয়ার ফলে আমি যখন দেখি একজন হেঁটে আসছে, আমার ব্রেনে ওটা রেজিস্টার্ড হয় যে একজন মানুষ হেঁটে আসছে। আমি দেখেছি মেজরিটির এটা হয় না, মেজরিটির হয় আইদার একজন ছেলে হেঁটে আসছে, নয় একজন মেয়ে হেঁটে আসছে। For a real man, we have seen that society always puts us in the front position. I mean, if I refer to man, we are always asked to lead, and with time we have seen that we have become quite used to this role of leading, and we have been leading from a very long time. And now in the current age, society also asks us not only to be a leader, to be a coordinator, to act as the glue of the society, which holds all the key components together, so that in the entire society the family can run like a well-oiled machine. So that is the role, the primary role the society has imposed on man. Yeah, We must be the ones to take the sole charge of our surroundings. এই যে ছেলেরা ভীষণ মানে সাহসী হয়, ভীষণ শক্ত হয়, সহজে ভেঙে পড়ে না, হ্যাঁ, তাদের উপর একটা পরিবারের একটা দায়িত্ব থাকে,
সে সবসময় এমন একজন বীর পুরুষ হিসেবে মানে প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় যে এই জায়গাটায় মানে আমি অনেক সময় ভেঙে পড়েছি বিভিন্ন মানে পরিস্থিতিতে, কারণ এটা সব সিচুয়েশনেই যেটা করছো লোকেদের মানে নিজেকে সেটা কনফিডেন্টলি করা উচিত যতটা সম্ভব। মানে ভালনারেবিলিটিটা কোনো প্রাইড হিসেবে নেওয়া উচিত নয়, যে সেটা হলে সেটাকে যত সম্ভব বেরিয়ে আসা উচিত। কিন্তু সেটা যদি নিজের মধ্যে হয় তাহলে কিভাবে বেরোতে হয় সেটা চেষ্টা করতে হবে। তো এটা নয় যে আমি এইভাবেই থেকে যাব, ভালনারেবল হয়ে থেকে যাব। একদিকে যখন মার পরিবারের লোকজন, মাসি বা মামা বা এরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে কাঁদতে নেই, কাঁদাটা তুই মেয়ের মতো কাঁদছিস কেন, তুই মেয়ে, এরকম যেমন শুনে আসতে হয়েছে, তেমন প্যারালেলি আমার পিসির দৌলতে বেসিক্যালি প্যারালেলি এটাও বুঝে এসছি যে কেন এইগুলো নিয়ে ভেবে দেখা উচিত, কেন এগুলো সমস্যাজনক হয়ে উঠতে পারে। Where I'll take the example of my father only. I mean, he's a huge support in my life, my mentor, my teacher, my friend. He is, I mean, one of the most important people in my life. But we should not forget, he's a man. He leads the entire house as well. He takes strict decisions, he takes severe decisions. But at the same time, he has a flip side, the nurturing side, the soft side. So a man has to be flexible nowadays. He has to have various aspects of his personality which suits to every need in the society. মানে কেন একজন ছেলে কাঁদবে না, আলটিমেটলি কোনো সদুত্তর নেই, কারণ সে মেয়ে নয় এটা ছাড়া। আয়সাদি মিউট মিউট, তুমি মিউট। শুভ সন্ধ্যা। আজকে এই আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই এটা একটা যাত্রাপথই বলা চলে, পুল্লিঙ্গ নির্মাণ, পুনর্নির্মাণ, অর্থাৎ একটা যেন পথ চলার একটা প্রক্রিয়া আমরা অংশ নিয়েছি। বাংলা ভাষায় জেন্ডার ও পৌরুষ নিয়ে যে চর্চা চলে সেটা অনেকাংশেই আমরা নিজের পরিধির মধ্যে কাজটা করে চলি, কিন্তু আমাদের মনে হয়েছিল যে কোথাও একটা বৃহত্তর পরিসরে এই ভাবনা চিন্তা উস্কে দেওয়া এবং এই পথ চলার প্রক্রিয়াটাকে নিয়ে যাওয়াটা আবশ্যিক, যেই সময় বিশেষ করে আমরা রয়েছি। এই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর অভিজিৎ দাস, আন্তর্জাতিক স্তরে জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা ছাড়াও তিনি আমাদের দেশে, ভারতবর্ষে পুরুষদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বলা যেতে পারে একজন পুরোধা। এর সঙ্গে আমাদের সাথে আরও আছেন ডক্টর ঝুমা বসাক, যিনি আমরা অনেকেই আমাদের পরিচিত, যিনি সাইকো অ্যানালিস্ট, সাইকোলজি এবং অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস নিয়ে যার দীর্ঘ কাজ এবং বিভিন্ন সেন্টারের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন এই কাজের সাথে। আর আছেন আমাদের সাথে একটা দীপ, আমাদের বন্ধু দীপ, যাকে আমরা অনেকেই চিনি। দীপ আমাদের সঙ্গে আজকের আসরটি সঞ্চালনায় রয়েছে। ধন্যবাদ আয়েশা। আজকে খুব আমার মনে হয় অনেকেই আমরা খুব আগ্রহের সাথে এই আজকের আলোচনাটার জন্য আমরা মিশিয়ে আছি। আয়েশা কিছুটা পরিচয় করে দিয়েছেন এবং সেটা আমাদের অনেকের জন্য খুবই এক্সাইটিং হতে বলি। But before we go a little bit of introduction, মধুবিদ্যার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মধুবিদ্যা আমাদের এই পশ্চিমবাংলারই মানুষ ছিলেন এবং কলকাতায় ডাক্তারি পড়াশোনা করেছেন এবং
প্রায় উত্তরপ্রদেশে গার্হস্থ্য দেশে ডাক্তার হিসেবে কাজ করেছেন 1 দশকের বেশি এবং for the last 20 years he has been working on public policy related to women's health. তো নারীদের স্বাস্থ্য নিয়ে পাবলিক পলিসি, সরকারি পলিসি এবং বেসরকারি ক্ষেত্রে যেসব নীতি আমরা নিই তাতে সেগুলোকে প্রভাবিত করার জন্য ওনার এবং সাথে সাথে যেটা কথা আয়েশা বললেন যে পুরুষদের নিয়ে কাজ এবং পুরুষদের সাথে জেন্ডার ইকুইটি ইকুয়ালিটি নিয়ে কাজ ভারতবর্ষের বহু রাজ্যে তার মধ্যে উত্তরপ্রদেশ তো আছেই, মহারাষ্ট্র আছে, আরো বহু রাজ্যে তিনি এই কাজগুলো করেছেন। সেসব অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। এছাড়াও পশ্চিমবাংলায় পুরুষটি সংস্থা যারা আছেন তারাও জেন্ডার নিয়ে কাজ করেন এবং যে সমস্ত মহিলারা আমাদের গৃহকর্মী হিসেবে আছেন তাদের প্রতিকাঠামো করছেন বিভিন্ন অনেক বিষয়ের সাথে পরিস্থিতি নিয়ে কাজ করেন। এই পরিস্থিতির সাথে খুব অন্তরঙ্গভাবে এখানে পশ্চিমবঙ্গে কাজ করছেন এবং অন্যান্য সংস্থাও আছে এখানে পুরুষত্ব নিয়ে ম্যাসকুলিন জেন্ডার নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে অভিজিৎ ম্যানেজিং ট্রাস্টি সেন্টার ফর হেলথ এন্ড সোশ্যাল জাস্টিস এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল হেলথ ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইউএসএ ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট আমি অভিজিৎটাকে সেখানে করে অভিজিৎটা চলে যাবো। অভিজিৎটা আমাদের এই বিষয়ে বিনির্মাণ এবং পুনর্নির্মাণ নিয়ে ওনার অভিজ্ঞতা খুবই সমৃদ্ধ অভিজ্ঞতা, সেটা নিয়ে আমাদের ধন্যবাদ দীপ, ধন্যবাদ আয়েশা। আমি ধন্যবাদ জানাই যে আজকে এই আলোচনা সভার আয়োজন তারাশের পক্ষ থেকে করা হয়েছে এবং আজকে আমরা পুংলিঙ্গ নির্মাণ বিনির্মাণ নিয়ে কথা বলবো এবং পুনর্নির্মাণ কী করে করা যায়। প্রথমত আমি ধন্যবাদ জানাবার সাথে সাথে ক্ষমাও চাইছি যে আমি হয়তো খুব পরিষ্কার বাংলা বলতে পারবো না, কারণ বাংলা এইসব মানে ম্যাসকিউলিনিটি বলতে পারি কিন্তু এই পৌরুষ বলতে গেলে কিরকম যেন জিভটা আটকে যায়। তো ওটা ক্ষমা করে দেবেন সবাই যারা শ্রোতা। চেষ্টা করবো যত পারি সহজ বাংলায় বলা, কিন্তু ভুল হতেই পারে। তো আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, আমি বিজয়কে রিকোয়েস্ট করবো যে প্রেজেন্টেশনটা যদি লোড করে দেন, আমি প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাবার আমার এই কথাটা রাখার চেষ্টা করবো। এবং আমি যে ছোট্ট ফিল্মটা আমরা দেখলাম সেই ফিল্মটা কি করে তাতে আমরা যেটা দেখেছি সেটা থেকেই আমি শুরু করতে চাই। তো আমি এখন দাঁড়িয়ে যাচ্ছি। বিজয়, হ্যাঁ হ্যাঁ, জাস্ট মিনিট। নট দ্য ফিল্ম, সরি, মাই প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই একদমই, ইটস ওকে। নেক্সট স্লাইড। আমি যেটা চেষ্টা করলাম এটাকে একটু স্লাইড শোতে যদি নিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এখন কি দেখতে পাওয়া যাচ্ছে পুরোটা? হ্যাঁ, এক সেকেন্ড, নেক্সট স্লাইড। এটা হ্যাঁ তো স্লাইড। এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, সরি সরি। আমাদের দেওয়া হয়েছিল, আমি প্রিপারেশনের জন্য চেয়েছিলাম ফিল্মটা একটু দেখা। আমি ফিল্মটা দেখার সময় যে কথাগুলো ছেলেরা বারবার বলেছে সেগুলোকে ইংরেজিতে লিখে নিয়ে একটা ওয়ার্ড ক্লাউড করার চেষ্টা করলাম এবং এই ওয়ার্ড ক্লাউডটা আপনাদের এই স্লাইডে দেখাতে চাই। এবং হু ইজ এ রিয়েল ম্যান, যে কথাগুলো বারবার আসছিল, যেগুলো যতবার এসছে সাইজটা ওয়ার্ড ক্লাউডে বেড়ে যায়। এবং আমরা যেটা দেখছি এই ওয়ার্ড ক্লাউডে মানে লিডার, ব্রেভ, রেসপন্সিবিলিটি, সোসাইটি, ডিসিশন, এই কথাগুলো খুব বারবার ছেলেরা রেখেছে। তো রিয়েল ম্যানটা যে কি, তাদের যে পরিকল্পনা, এরা আমি বলতে পারি যে এরা আজকে হয়তো ফুল ম্যান অনেকেই নন, এরা ম্যান হবার যে প্রক্রিয়া বা যে প্রসেসে রয়েছেন, কারণ অনেকে হয়তো যা দেখে আমার মনে হলো টিনেজার বা অ্যাডোলেসেন্ট বা কিশোর, কিন্তু তাদের মনে এই কথাগুলো আছে, তাই জন্য এই ফিল্মে তারা রেখেছিল। এবং ফিল্মের যে স্ট্রাকচারটা নেক্সট যেটা যদি দেখা যায় তাতে আমরা দেখছি যে একটা মানে এক্সপেকটেশন যে রিয়েল ম্যান, টিচার, লিডার, মেন্টর, কোঅর্ডিনেটর, ব্রেভ, স্ট্রং, রেশনাল,
strict, এবং এগুলো হওয়ার ধরুন সে প্রোটেক্ট করবে, ডিসিশন নেবে, সাবজুগেট করবে, কিছু টাস্ক পুরো করবে, নট ব্রেক ডাউন, ভেঙে পড়বে না, কাঁদবে না। আর এবং এই দায়িত্বগুলো দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, এই একটা মানে রিয়েল ম্যানের পরিকল্পনা এই সিনেমাটার মধ্যে ছেলেদের মধ্যে থেকে বেরিয়ে আসছে। নেক্সট, তো যে কথাটা আমার মনে হয় নেক্সট আমাদের একটু কল্পনা করে দেখতে হবে। আমি কয়েকটা এর আগেরটা আগেরটা হ্যাঁ, আমি কয়েকটা ছবি দেখাবো। এই ছবিগুলোর সাথে সাথে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। যে এই যে ছবিগুলো আমরা দেখছি, এই ছবিগুলো আমরা আমাদের জীবনে কতবার দেখতে পারি? এরকমটা কি হয়? হাউ অফেন ডু উই সি? মানে এবং কয়েকটা অপশন আছে যে আমরা তো সারাক্ষণই দেখছি, তো মাঝে মাঝে দেখি নিশ্চয়ই, খুব কদাচিৎ এটা দেখা যায়, এরকম হয় না সচরাচর, বা এরকম হতে দেওয়া হয় না। আমি চাই যে আপনারা যদি চ্যাট বক্সে লিখতে চান, চ্যাট বক্সে লিখুন। এই ছবি, 5টা ছবি আছে, আমি আপনাদের একটু প্রতিক্রিয়াটা যদি বুঝতে পারি খুব ভালো হয়। তো এরকম যদি আমরা ছবি রাখি সামনে, এটা কি আমরা সারাক্ষণ দেখছি? সবাই লিখতে পারে। আমরা দেখছি একজন লিখছেন সামটাইমস, আরেকজন যদি কেউ লিখতে চান চ্যাট বক্সে। প্লিজ চ্যাট বক্স, রেয়ারলি একজন লিখছেন, কখনো দেখিনি একজন লিখছেন। ওকে, নেক্সটটাই আসা যাক, পরের স্লাইড ছবিটা দেখা যাক। এই ছবিটার বিষয়ে কার কি বক্তব্য? এই ছবিটা একটু পাল্টে গেছে। ওখানে দেখছিলাম একটা ছেলে হয়তো পুতুল নিয়ে বসে আছে, এখানে দেখছি একটি ছেলে আর একটি মেয়ে ফুটবল খেলছে একসাথে। দীপ হয়তো এটার জন্য বলছেন খুব কম, কেউ বলেছেন, একজন বলছেন সামটাইমস, অন্যটার থেকে হয়তো একটু বেশি, খুব কম, ডাজন্ট হ্যাপেন। তো মানে এটাতেও মানে মনে হচ্ছে বেশি দেখা যায় না। এর পরেরটা দেখা যাক, পরের ছবিটা দেখি। হ্যাঁ, এই ছবিটাতে দেখছি যে একটি এটা ছোটদের থেকে এবার আমরা একটু অ্যাডাল্টসে পৌঁছদের অ্যাডাল্টসে দেখছি একটি ছেলে হয়তো রান্না করছে, একজন মহিলা খবরের কাগজ পড়ছেন। সামটাইমস, অফেন, একজন, এটা আমরা অফেন দেখছি। সামটাইমস আহার সাথে, সামটাইমস, অফেন। তো এটাতেও মানে অল দ্য টাইম এখনো পাচ্ছি না। এরপরেরটা দেখা যাক। এরপরের ছবিটা, হ্যাঁ এই ছবিটা দেখা যাক। এই ছবিটা নিয়ে কারোর কোনো বক্তব্য? এটাও রেয়ারলি। অন্য কেউ যদি বলতে চান এটা এ বিষয়ে, রেয়ারলি। এরপরেরটা দেখা যাক। এটাতেও রেয়ারলি, সামটাইমস। ওকে, তো একটা জিনিস যেটা প্যাটার্ন হিসেবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল দ্য টাইম একবারও এরকম। এই যে 5টা ছবি, যাতে সরি 1 মিনিট থামাচ্ছি, সেটা হচ্ছে যে ফেসবুকে না শোনা যাচ্ছে না বলছে। হ্যাঁ, আমি একবার জাস্ট বিজয়কে বলছি কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিনা। হ্যাঁ, 1 সেকেন্ড যদি জাস্ট। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, সরি জাস্ট একবার আমি স্টপ করছি। এই যে আয়েশাদির আওয়াজটা খুব ভালো এসেছিল, ইয়েটা দীপদা আর অভিজিৎদার ভয়েসটা একটু লো হয়ে গেছিল, এখন আবার একটুখানি আসছিল।
মানে আয়েশাদির আওয়াজটা খুব স্পষ্ট আসছে, কিন্তু বাকি স্পিকারসদের আওয়াজটা শুনতে পাচ্ছে না, সেরকম কমেন্ট করছে ফেসবুকে। আচ্ছা, এবার দেখ, এবার শুরু হয়ে যাক আবার। Okay, okay, okay. Hold. Just a second. আমি কি বলবো? Just a second. Just a second. For. বলতে শুরু করো প্লিজ। ওকে, বিজয়, ক্যান উই হ্যাভ দ্য স্লাইড ব্যাক? হ্যাঁ, প্লিজ। তো যে কথাটা বলছিলাম যে কোনো ছবিতেই আমরা কিন্তু অল দ্য টাইম দেখলাম না, মানে সামটাইম, রেয়ারলি, মানে ইন্ডিয়াতে কখনোই নয়, এরকমই আমরা অধিকাংশ উত্তর পেলাম। এবং এর পেছনে হয়তো কোনো কারণ আছে। নেক্সট স্লাইড। এর কারণ হয়তো ওই যে কথাগুলো আমরা ফিল্মে দেখলাম তার সাথেই একটু জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে আমাদের একটা সমাজে ছেলে বা পুরুষ তাদের নিয়ে কোন জিনিসটা উচিত আর কোনটা অনুচিত এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা আছে। এবং এই যে উচিত বা অনুচিত সেটা হতে পারে কি কাজ করবে, কি জামা কাপড় পরবে, কিরকম অনুভূতি বা ইমোশন অ্যাপ্রোপ্রিয়েট, কিরকম প্রফেশন অ্যাপ্রোপ্রিয়েট, বা কার সাথে, যেরকম ফুটবল খেলবে তো ছেলেরা ছেলেদের সাথে খেলবে, ছেলেরা মেয়েদের সাথে খেলবে না, এরকম একটা এক্সপেকটেশন আছে সমাজে যে এইটাই উচিত, এছাড়া অনুচিত। এবং এই উচিত আর অনুচিত সমাজে এটাই কিন্তু যে জেন্ডার কথাটা আমরা অনেকেই বলি, এই জেন্ডার কথাটাই উচিত এবং অনুচিতের সাথে জড়িয়ে আছে। অধিকাংশ সময় জেন্ডার যখন বলি আমরা ভাবি মেয়েদের কথা হচ্ছে, কিন্তু সেটা সত্যি নয়। ছেলেদের জন্যও পুরুষদের জন্য একটা হোল প্রেসক্রিপশন আছে যে এইটাই উচিত, এইরকমই হওয়া প্রয়োজন, এইরকমই হওয়া দরকার। এবং ছোটবেলার থেকে, জন্মের থেকে আমাদের এই উচিত এবং অনুচিত নিয়ে সারাক্ষণ সোশ্যাল মেসেজিং আমরা পাই। নেক্সট স্লাইড প্লিজ। আর আমাদের এই সোশ্যাল মেসেজিংটা রিয়েল ম্যানের বিষয় হতে থাকে। এবং বায়োলজিক্যাল সেক্স নিয়ে বা ছেলে বাচ্চা জন্মায়, কিন্তু অল্প বয়স থেকে কি রকম জামা কাপড় পরা হবে, কি রকম তাকে খেলনা দেওয়া হবে, বাবা মা তাকে কি রকম আদেশ দিচ্ছেন, কি রকম তাকে বলছে যে এটা করো এটা করো না, যে কথাটা হলো তার দরুন একটা ইন্টারনালাইজ, মানে প্রত্যেকটা ছেলে ইন্টারনালাইজ করে নেয় যে আমার কি রকম অনুভূতি হওয়া উচিত, আমার কি রকম কাজ করা উচিত, এবং অন্যরা যা বলবে তার প্রতি আমার কি রকম রেসপন্স হওয়া উচিত। সে সারাক্ষণ অ্যান্টিসিপেট করছে যে তার কি উচিত করা। এবং এই দরুন যে বাচ্চাটা পুরুষ হিসেবে জন্মেছিল, একটা তার জন্মাবের সময় তার জননাঙ্গ ছাড়া আর কিছু আলাদা হয় না, কিন্তু আস্তে 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 তার 20-25 বছর বয়স হতে হতে প্রথমে ছেলে হয়, তারপর ধীরে ধীরে সে একটা পুরুষ, বা এরকম ভাবে এই যে পুংলিঙ্গ নির্মাণের কথা, এরকম ভাবে পুংলিঙ্গ নির্মাণ হচ্ছে। এবং পুংলিঙ্গ নির্মাণ হবার সময় যেটা মনে রাখা দরকার যে যে কোনো ম্যান হলে চলবে না, তাকে রিয়েল ম্যান হতে হবে। আনরিয়েল ম্যান হলে একেবারেই চলবে না। তো সমাজের একখানা চাপ থাকে, বা সমাজের একখানা একটা এক্সপেকটেশন থাকে যে সব ছেলেরা আস্তে আস্তে রিয়েল বা সাকসেসফুল ম্যান হবে। তো এই যে প্রক্রিয়াটা, এইটাই পুংলিঙ্গ নির্মাণ। এবং পুংলিঙ্গ নির্মাণটাই কিন্তু আমরা সবাই জড়িয়ে আছি। আমরা আমাদের জীবনে যেখানেই ছেলে বা পুরুষ মানুষদের সাথে ইন্টারাকশন করছি, আমরা আমাদের এক্সপেকটেশনটা কিন্তু সেই পুরুষ মানুষের উপর, সেই ছেলের উপর সারাক্ষণ একটা প্রজেকশন করি, এবং সে সেই অনুযায়ী একটা রেসপন্স করে। এর জন্য হচ্ছেটা কি? নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। সরি। এর ধরুন হচ্ছেটা কি, রিয়েল ম্যানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো উচিত সেগুলো হচ্ছে। এবং যে অল্পভাবে আমাদের ছেলেরা বলেছিল ফ্লেক্সিবল, নার্চারিং, একটা ডাইভার্সিটি, তার জায়গা একেবারে আস্তে 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 কমে যায়। এবং রিয়েল ম্যানের ব্যাপারটাই একেবারে মানে স্পষ্ট হয়ে পড়ে। এবং এই নির্মাণের জন্য, নেক্সট স্লাইড প্লিজ, আমরা অনেক সময় বলি যে মানে ম্যাসকুলিনিটির একটা প্রবলেম দাঁড়িয়ে ওঠে। এবং ম্যাসকুলিনিটির প্রবলেমটাও কিন্তু আমাদের ছেলেরা বলল, তারা
এই যে দায়িত্বর কথা, চাপের কথা, এগুলো রেখেছে তাদের কথার মধ্যে, যে মনে হয় মাঝে মাঝে ওরা পুরো এই চাপটা মানে বোধ করছে। কিন্তু যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কি, এই চাপ আর দায়িত্বের সাথে সাথে যে সোশ্যাল মেসেজিংটা হচ্ছে, তাতে ছেলেদের এবং পুরুষদের একটা কিন্তু বিশেষ অধিকারও তৈরি হয়, এবং এই বিশেষ অধিকারটা কিন্তু ছেলেদের একটা কনসিয়াসনেসের মধ্যে আমি আনতে চাই। কারণ এর কনসিয়াসনেস না হলে আমরা কিন্তু চাপগুলোকে দূর করতে পারবো না। এই বিশেষ অধিকারের মধ্যে কি, অল্প বয়স থেকে শিক্ষার যে মানে তুলনাতে যদি দেখি মেয়েদের এবং ছেলেদের, ছেলেদের শিক্ষার সুযোগ বেশি, তাদের খাওয়া দাওয়া বেশি মানে সুযোগ পান, তারা সুযোগ সব রকম বেশি পান, এবং তাদের সারাক্ষণ একটা মানে বলা হয় তুই তুই ক্লাসের ফার্স্ট বয় হ, তুই ক্লাসের সব জায়গায় মানে একটা মানে এনকারেজমেন্ট আর তাদের প্রেজ সারাক্ষণ হচ্ছে। এবং এই ধারণাটাও তাদের মধ্যে একটা তৈরি করা হয় যে তারা কিন্তু মেয়েদের চেয়ে সুপিরিয়র, মেয়েলি পানা করাটা পুরুষদের একেবারে মানায় না। এই জিনিসটা খুব ক্লিয়ার মেসেজিং। তো একটা যে মেসেজিং ওভারঅল হচ্ছে, সেটা হচ্ছে পৌরুষ বা যে রিয়েল ম্যান বা যেটা আমরা পুংলিঙ্গ নির্মাণের কথা বলছি, এটা নারীত্ব বা ফেমিনিনিটি কেবলমাত্র বিপরীত নয়, তার থেকে উৎকৃষ্ট, সুপিরিয়র। তো এইটা একটা কনস্ট্রাকশন অফ ম্যাসকুলিনিটি বা পুংলিঙ্গ নির্মাণের একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। নেক্সট লাইন। কিন্তু একটা দ্বিতীয় অ্যাসপেক্ট আছে যেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পুংলিঙ্গ নির্মাণের মধ্যে একটা মাল্টিপল সোশ্যাল হায়ারার্কির মধ্যে পুরুষকে অলওয়েজ লোকেট করা হচ্ছে। শুধু ছেলে মেয়ে রিলেশনশিপের কথা হচ্ছে না, আমরা ছেলেদের বা রিয়েল ম্যানের একটা সেক্সুয়াল আইডেন্টিটি হচ্ছে, সেক্সুয়াল আইডেন্টিটির সাথে সাথে একটা হায়ারার্কি অফ কাস্ট, একটা হায়ারার্কি অফ এথনিসিটি বা জাত, রিলিজন। তো সারাক্ষণ আমরা দেখছি কে কি ভাষায় কথা বলে, কে কোন রাজ্যের থেকে আসছে, কে কি কাজ করে, পুরো জিনিসটা। তো ম্যাসকুলিনিটিতে একটা হচ্ছে গিয়ে জেন্ডারের ডাইমেনশন, আরেকটা ডাইমেনশন হচ্ছে গিয়ে বিভিন্ন রকম সোশ্যাল হায়ারার্কির মধ্যে একটা চেষ্টা হয় যে আমাকে কেউ যেন ডমিনেট না করে। আমি ডমিনেশন সহ্য করব না, কিন্তু আমাকে যদি জাতে কম হয় তাহলে আমি জেন্ডারে ডমিনেট করব, কারণ জেন্ডারে আমি সুপিরিয়র। কিন্তু জাতে যেহেতু আমার একটা সোশ্যাল পজিশন, হয়তো আমি দলিত, সেটা আমি করতে পারছি না। আর এইগুলোর জাস্টিফিকেশন ইতিহাস থেকে, কালচার থেকে, বিভিন্ন রকম পৌরাণিক গল্প থেকে, এমনকি আজকে আমরা যে দেখেছি পেট্রিয়ার্কাল যে লজ হয় এবং যে নীতিগুলো হয়, সেগুলো এইরকম একটা মাল্টিপল সোশ্যাল হায়ারার্কিকে জাস্টিফাই করে। এবং যে পুংলিঙ্গ নির্মাণ, তার মধ্যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো জেন্ডার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এবং এটা বোঝা আমাদের পক্ষে খুব সহজ। কিন্তু মেল টু মেল রিলেশনশিপ এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইটা মাল্টিপল সোশ্যাল হায়ারার্কির মধ্যে দিয়ে তৈরি হয়, আর এটাকে আজকাল আমরা ইন্টারসেকশনালিটি বলে এটাকে বলি। তো পুংলিঙ্গ নির্মাণের মধ্যে আমরা কখনো মানে জাতটা অত ইম্পর্টেন্ট ধরি না, কিন্তু জাতটা ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি কলকাতায় ছিলাম, আমরা বাঙালিরা সারাক্ষণ যারা বাংলা ভাষা বলে না তাদের একটা করে মানে নেগেটিভ লেবেল লাগিয়ে দিই, এ মেড়ো, এ খোট্টা, এ উড়ে। বেসিক্যালি আমরা একটা সাব রিজনাল লিঙ্গুইস্টিক হায়ারার্কি তৈরি করছি। এখন যেরকম আমাদের দেশে সারাক্ষণ হিন্দু মুসলমানের কথা হচ্ছে, এটা একটা রিলিজিয়াস হায়ারার্কি তৈরি হচ্ছে, এবং যে ডমিনেট করছে সে সারাক্ষণ একটা চায় যে আমি উপরে থাকি, আর যার ভয় যে ডমিনেটেড হবো সে চেষ্টা করে সেই ডমিনেশনটাকে ফাইট করতে। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ যদি আমাদের পুংলিঙ্গ মানে রিকনস্ট্রাকশন করতে হয়, একটা অন্যরকম পুংলিঙ্গ বানাতে হয়, অন্যরকম পৌরুষ তৈরি করতে হয়, এটা ছাড়া করা খুব কঠিন। শুধু কঠিন নয়, অসম্ভব। এইটা আমার মনে হয় মানে যেটা বিনির্মাণ বা ডিকনস্ট্রাকশন, তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। নেক্সট স্লাইড। এখন ইম্পর্টেন্ট যেটা যে আমরা অনেক সময় ভাবি যে পুরুষ মানে সে সব জায়গায় উৎকৃষ্ট, সে অনেক আনন্দে রয়েছে। কিন্তু এই যে
পুংলিঙ্গ নির্মাণ এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কষ্ট দিতে হয়, একটা একটা বাংলায় কষ্টকে কি বলবো, একটা 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 দাম দামও আছে। আমরা মহিলাদের উপর বা মেয়েদের উপর যে একটা ভায়োলেন্স ডিসক্রিমিনেশন এই ব্যাপারটা তো আমরা সারাক্ষণ বুঝি, যে আজকাল এমন একটা পরিস্থিতি হয়েছে যে মেয়েদের বাড়িতে হোক বা বাইরে হোক অনেক রকম ভায়োলেন্স এবং ডিসক্রিমিনেশন শুধু সহ্য করতে হয় না, তার সম্বন্ধে একটা আমরা সচেতন হয়ে গেছি, সামাজিক একটা সচেতনতা এসে গেছে এবং সেটাকে মানে দূর করার অনেক প্রচেষ্টা হচ্ছে। কিন্তু ছেলেদেরও অনেক রকম দাম দিতে হয়। প্রথমত হচ্ছে ভায়োলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাসকুলিনিটি, ক্রিয়েটিং ম্যাসকুলিনিটি। তো ডিসিপ্লিন তৈরি করা এবং ভায়োলেন্সের ব্যবহার করে রিয়েল ম্যান তৈরি করা, কোয়ারশন, ভায়োলেন্স, কন্ট্রোল, এই জিনিসগুলো ছেলেদের মধ্যে মানে একেবারে আমরা ঢুকিয়ে দিয়েছি। তার একটা রেজাল্ট হচ্ছে যে ছেলেরা ভায়োলেন্স দেখাতে পারে, অ্যাঙ্গার দেখাতে পারে, কিন্তু অন্য যে নার্চারিং যে ইমোশন গুলো, কেয়ার, সরো, ফিয়ার, এগুলো দেখানো মানা। কারণ এটা দেখালেই বলা যাবে যে এটা উইক, সাইনস অফ উইকনেস। এবং এটার আরেকটা যে রেজাল্ট হচ্ছে আমরা অ্যাফেকশনেট নই। পুরুষ মানুষরা অ্যাফেকশন দেখাতে ভয় পায়, দ্বিধা বোধ করে, পরিবারের মধ্যেও অ্যাফেকশন দেখাতে দ্বিধা বোধ করে। আমাদের মানে গার্লফ্রেন্ডদেরও হয়তো অনেক গার্লফ্রেন্ডদের কমপ্লেন যে তাদের বয়ফ্রেন্ডরা অ্যাফেকশনেট না। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাফেকশন দেখানো আমাদের দেশে তার সচরাচর দেখা যায় না। নিজেদের মেয়েদের আমরা অ্যাফেকশন কেয়ার দেখাতে অনেক সময় দ্বিধাবোধ করি। এটা একটা খুব বড় মানে কস্ট অফ ম্যাসকুলিনিটি। দ্বিতীয় কস্ট হচ্ছে কি, পুরুষদের মধ্যে পরস্পরের যে সম্পর্কটা, এটা অধিকাংশ সময় কম্পিটিটিভ আর শ্যালো। কে এগিয়ে যাবে, কে আগে যাবে, কে কাকে ছোট দেখাতে পারে, এবং আমরা তাতে কি হয় ডিপ মিনিংফুল রিলেশনশিপ কম হয়। এবং ডিপ মিনিংফুল রিলেশনশিপ, ল্যাক অফ অপরচুনিটি টু শেয়ার, এতে হচ্ছে কি আমাদের কোপিং খুব কম। যখনই কোনো রকম মানে নেগেটিভ সিচুয়েশন আসে, নেগেটিভ সিচুয়েশনে আমাদের করতে কি হয়, আমরা কাঁদি, আমরা একে অপরকে বলি ভয় পাস না, দুঃখ পাস না, কিন্তু যে দুঃখই দেখায় না তাকে কি করে বলবো দুঃখ পাস না। তো আমাদের যে রিকভারি পিরিয়ড, গ্রিভিং পিরিয়ড, এগুলো ছেলেদের মধ্যে হয় না। এবং আমরা তার জায়গায় দেখি কি সেলফ হার্ম দেখি, অ্যালকোহল অ্যাবিউজ দেখি, সুইসাইড দেখি, এইগুলো ফিজিক্যাল কস্ট অফ ম্যাসকুলিনিটি। এবং যে কোনো অ্যাডভান্স সোসাইটিতে দেখা যায় যে ডেথ রেটস অ্যান্ড মরবিডিটি রেটস অফ মেন বিকাম ভেরি হাই, যেটা পুরন মানে একটু জেন্ডার ডিসক্রিমিনেটরি সোসাইটিতে মহিলাদের ডেথ রেট হাই, কারণ ম্যাটারনিটি কারণে। কিন্তু যে যেমন যেমন ডেভেলপড সোসাইটি হয় তেমনি পুরুষদের ডেথ রেট, পুরুষদের সুইসাইড রেট বাড়তে থাকে। পুরুষদের অ্যালকোহলিজম ইন্ডিয়াতে খুব বেড়ে গেছে। এগুলো হচ্ছে সোজাসুজি একেবারে যে দাম মানে যে পুংলিঙ্গ নির্মাণ করছি আমরা, যে একটা আক্রামক পুরুষ তৈরি করছি, তার কস্ট ছেলেরা দিচ্ছে। তো এই জিনিসটা বোঝা দরকার, ছেলেদেরও বোঝা দরকার যে পেট্রিয়ার্কির যে তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, পেট্রিয়ার্কির এই কস্টও তাদের দিতে হচ্ছে। নেক্সট স্লাইড। এবার আমি অল্প বিস্তরে রিকনস্ট্রাকশন অফ ম্যাসকুলিনিটি বা যে পুনর্নির্মাণের কথা হয়েছে, এবং এইটার যেটা মূল যে তত্ত্বটা সেটা হচ্ছে কি, এই মূল তত্ত্বের মধ্যে ইকুয়ালিটিকে সেন্ট্রাল রাখা। এই জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা জেন্ডার ইকুয়াল সোশ্যাল জাস্টিসের দিকে কি করে এগোতে পারি। এবং দীপ যেরকম বললেন, আমি গত 20 বছর ধরে পুরুষ মানুষদের নিয়ে, ছেলেদের নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নিজেকে নিয়ে কাজ করতে হচ্ছে সবচেয়ে প্রথম, কারণ পার্সোনাল ইজ পলিটিক্যাল। নিজের যে আমি বিভিন্ন রকম সম্পর্কে আছি, রিলেশনশিপস আমার পরিবারের মধ্যে হোক, কলিগসদের সাথে হোক, বন্ধুদের সাথে হোক, এবং তার থেকে যা শিখেছি সেটা অল্প বিস্তর আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। নেক্সট প্লিজ। আমরা যেটা দেখেছি, আর এই কাজটা আমাদের যেমন দীপ বললেন অনেক রাজ্যে কাজ হয়েছে, প্রায় 7টা রাজ্যে আমাদের কাজ হয়েছে, এবং এগুলো স্টাডিজ থেকে আমরা যেটা দেখেছি যে পুরুষদের পক্ষে পরিবর্তন সম্ভব, এবং এই সম্ভবটা শুধু রাস্তায় গিয়ে দাবি করে হবে না, এগুলো বাড়ির মধ্যে পরিবর্তনটা শুরু হবে। এবং বাড়ির মধ্যে কোন কোন কাজগুলো, যে কাজগুলো আজকে মেয়েলি বলে আমরা নির্ধারিত করি, সেই কাজগুলো ছেলেরা করছে কিনা, একটা শুরু করা এটার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন সে রান্না করা হোক, বাসন ধোয়া হোক, জামা কাপড় ধোয়া হোক,
বাড়িতে ঝাঁট দেওয়া হোক, এই কাজগুলো ছেলেরা করতে শুরু করছে কি না, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের সাথে তাদের কিরকম ভাবে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। সেটা শুরুতে বাচ্চাদের খাওয়াতে হতে পারে, যে ছবিটা আমরা দেখলাম এবং অনেকে বললে এটা আমাদের দেশে হয় না, বাচ্চার জামা কাপড় কাঁথা পরিষ্কার করা হতে পারে, ছোট বাচ্চাদের চান করানো, খাওয়ানো, নেতা পরিষ্কার করা, এই সব থেকে নিয়ে গিয়ে বড় বাচ্চাদের জন্য স্কুলের জন্য তৈরি করা, টিফিন বানানো ইত্যাদি, এই সবগুলো কাজে আমরা দেখেছি পুরুষরা যোগ দিচ্ছে। এবং যেটা হয়, এই যোগ দিতে দিতে কিন্তু একটা বাচ্চার সাথে আত্মিক সম্পর্ক শুরু হয়ে যায়, এবং যে ভালোবাসাটা আমরা বলছিলাম অ্যাফেকশনটা দেখাতে পারে না, সেই অ্যাফেকশনটা খুব পরিষ্কার দেখাতে শুরু করে। সিমিলারলি যে বাড়ির অন্য কাজগুলো যেগুলো মেইলি কাজ, সেগুলো তো একজন কেউ করছে, তার সাথে হাত মানে যেটাকে বলে শেয়ার করতে করতে তার সাথেও সম্পর্কটা অনেক বেশি গভীর এবং অ্যাফেকশনেট হতে থাকে। তার সাথে সাথে যেটা আমরা দেখছি যে বিভিন্ন জেন্ডার ডিসক্রিমিনেটরি নর্ম, সে অল্প বয়সে বিয়েই হোক না কেন, পণ প্রথা হোক না কেন, এর মধ্যেও পুরুষরা এখন ভাইয়ের রূপে হোক, বাবার রূপে হোক, তারা এই কাজগুলোই নিজেদের এখন ওপিনিয়ন জানাচ্ছে। আমার বোনের স্কুলের শিক্ষা বন্ধ করে দিলে চলবে না, ওর অল্প বয়সে বিয়ে দিলে চলবে না, পণের সাথে আমাদের গ্রামে কোনো বিয়ে হবে না ইত্যাদি, বাড়ির নাম আমাদের দুজনের নামে হবে। তো এই সব আমরা দেখেছি, এবং এই কথাগুলো শুধু মানে আমি এখানে একটা দুটোর কথা বলছি না, আমরা এগুলো পুরো স্টাডি করে এগুলো ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউড পেপারও বার করেছি, যেগুলো আমরা দেখেছি। সাথে সাথে মহিলাদের নেতৃত্ব, মহিলাদের ডিসিশন মেকিং, এতে কিরকম ভাবে সাহায্য করা যায়। তো এবং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কে মানে কম বাড়িতে এটা কমে যাওয়া, ডিসক্রিমিনেটরি অ্যাক্টিভিটি কমে যাওয়া, ফোর্সড সেক্স কমে যাওয়া, এবং গ্রামে যদি হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি হয়, সেটার উপরে একখানা টিপ্পনি দেওয়া যে এরকম করলে চলবে না। এবং এর পুরো সাথে সাথে ছেলেরা একে অপরকে সাপোর্ট করছে যে তুই এটা করছিস, তুই করিস না, বা আমি এটা করতে এখন দ্বিধাবোধ করছি, আমি কি করি। কারণ প্রথমে কোন রকম চেঞ্জ করলে যে ইমিডিয়েটলি বাড়ির লোকেরা সাপোর্ট করবে তাও তো না, বাড়ির লোকেরা বলবে এটা কি হলো, আমি কি মরে গেছি। তখন একে অপরকে সাপোর্টও করতে হয় যে না না এরকম হবে, একটা বিরোধিতা হবে, বিরোধিতা হওয়া সত্ত্বেও আমাদের একটা চেষ্টা করতে হবে, কারণ আমাদের একটা দায়িত্ব। তো এইটার মধ্যে আমরা অনেক রকম চেঞ্জ পুরো মানে যেখানে যেখানে আমরা কাজ করেছি, আমার পরিচিতির সহকর্মীরাও রয়েছেন, তারাও এটা বলতে পারবেন, কারণ তারা অনেক কাজ থেকে কলকাতায় এইরকম পরিবর্তন দেখেছেন। আমাদের সহকর্মী রয়েছে জীবিকা, সেখানেও আমরা এই ছবিটা জীবিকার সাউথ 24 পরগনার ছবি। তো আমরা এরকম কনসিস্টেন্টলি চারিদিকে দেখেছি। নেক্সট প্লিজ। নেক্সট। তো জেন্ডার ইকুয়ালিটি বা পুরুষদের সাথে কাজ জেন্ডার নিয়ে যেটা করতে হবে, তার মধ্যে যে প্রথম কয়েকটা শিক্ষা আমি পেয়েছি। প্রথম শিক্ষা যেটা পেয়েছি যে জেন্ডার ইকুয়ালিটি রিলেশনশিপের কথা, আর রিলেশনশিপের মধ্যে আমরা যদি কাজ করি তো রিলেশনশিপটা ক্লোজেস্ট রিলেশনশিপ থেকে শুরু করতে হবে। দ্যাট মিনস ক্লোজেস্ট রিলেশনশিপ হচ্ছে বাড়ির মধ্যে রিলেশনশিপ, এবং এই বাড়ির মধ্যে রিলেশনশিপে যখন কাজ শুরু হয় এবং এটা যখন পাল্টাতে শুরু হয়, তখন কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট পুরুষরা পায়। তাদের এই পজিটিভ রিইনফোর্সমেন্টটা একটা কি বলবো একটা ইনসেন্টিভ হয় আরো কাজ করার জন্য। দ্বিতীয় হচ্ছে কি আমাদের জেন্ডার ইকুয়ালিটিকে দেখতে হবে, ইট ইজ নট এ কম্পিটিশন। জেন্ডার ইকুয়ালিটি আজকে পেট্রিয়ার্কি, পুরুষরা উপরে রয়েছে, কিন্তু কালকে তো মেট্রিয়ার্কি চাই না যে কালকে পুরুষরা হারিয়ে মহিলারা উপরে যাবে। এরকম ভাবে যদি আমরা জেন্ডারকে দেখি, দ্যাট আ ফাইট বিটুইন উইমেন এন্ড মেন, তাহলে কিন্তু জিনিসটা একেবারেই এগোবে না। আমাদের এটাকে দেখতে হবে both have to win, both have to win within relationship। সেই রিলেশনশিপটা ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে, ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হতে পারে, কমিউনিটি রিলেশনশিপ হতে পারে, কলিগ রিলেশনশিপ হতে পারে। তা না হলে জেন্ডার ইকুয়ালিটি যখন হবে, একজন সারাক্ষণ ভাববে আমি তো হেরে যাচ্ছি, আর যে ভাববে হেরে যাচ্ছি সে কালকে আবার লড়াই করবে, এবং সেটা হেজেমনিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলছিলাম যে ডমিনেটিং রিলেশনশিপ, সেই আইডিয়াটাকেই একবার পুষ্ট করবে। তো তার থেকে একটু বেঁচে যেতে হবে। তারপরে যে কথাটা হচ্ছে, অনেক পুরুষরা বলে যে পৌরুষ তাদের অনেক রকম বাধা দিচ্ছে। হ্যাঁ, বাধা দিচ্ছে, কিন্তু শুধু বাধা এবং পুরুষরা কিরকম ভাবে পেট্রিয়ার্কি থেকে বিভিন্ন রকম বাধায় রয়েছে সেটা ভাবলে চলবে না। কারণ পেট্রিয়ার্কি পুরুষকে অনেক প্রিভিলেজও দেয়, অনেক বিশেষ অধিকারও দেয়, সেই অধিকার নিয়েও ভাবতে হবে। কারণ
আফটার অল জেন্ডার রিলেশনশিপ যদি ইকুয়াল করতে হয় আমাদের যেখানে যেখানে অধিকার বেশি সেটাকে কমাতে হবে এবং যেখানে অধিকার কম সেটাকে বাড়াতে হবে, সে উভয় পক্ষের জন্যই হবে, এবং সেটা না হলে আমাদের সোশ্যাল জাস্টিস বা জেন্ডার ইকুয়ালিটি হবে না। তো এই প্রিভিলেজ অ্যানালিসিস না করে আমরা ইকুয়ালিটির কথা বলতে পারবো না, এবং এটার জন্য পুরুষদের জন্য একটা রিফ্লেক্টিভ স্পেস তৈরি করতে হবে। তাদের দোষ দিলেও চলবে না। যদি আমরা বলি জেন্ডার ইনইকুয়ালিটি আজকে রয়েছে এবং তার জন্য পুরুষরা দায়ী, কোনো পুরুষ আমার কথা শুনবে না। কারণ আমি যদি কাউকে বলি তুমি দোষী, সে ইমিডিয়েটলি ডিফেন্স মেকানিজম তৈরি করে, সে শুনবে না, কেয়ারফুলি রিফ্লেক্ট করবে। তো আমরা এরকম ভাবে শুধু দোষ দিয়ে কম্পিটিশনের ভাবনা, কম্পিটিশনের একটা সিচুয়েশন তৈরি করতে পারবো, রিফ্লেক্টিভ অ্যানালিসিসের সিচুয়েশন তৈরি করতে পারবো না। কিন্তু একবার রিফ্লেক্টিভ অ্যানালিসিস যখন হবে তখন আমাদের অ্যাকাউন্টেবিলিটির কথাও রাখতে হবে। অ্যাকাউন্টেবিলিটি মানে এটা তুমি বলেছিলে করবে, এটা তুমি করেছো কি না করনি ভেবে দেখো। দায়িত্ব না নিয়ে এই চেঞ্জের দায়িত্ব যদি পুরুষ মানুষরা না নেয় তারা কিন্তু এড়িয়ে যাবে। তো আমাদের রিফ্লেকশন, নন ব্লেমিং প্লাস অ্যাট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটি এটা রাখতে হবে। এবং এই পরিবর্তনের জন্য যে কথাটা বললাম, পরিবারের মধ্যে, ঘরের মধ্যে এটা কিন্তু ট্রাই করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য খুব একটা স্পেস তৈরি করে। এবং আমরা ক্লিয়ারলি দেখেছি, কিন্তু পরিবার অবধি সীমিত থাকে না, এটা পরিবারের থেকে বেরিয়ে সমাজের মধ্যে বিভিন্ন রকম ইনস্টিটিউশন, ওয়ার্ক প্লেস, তার মধ্যেও নিয়ে যেতে। তো দিস ইজ যেটা আমাদের গত 20 বছরের কাজ থেকে এটা শিক্ষা। নেক্সট, তো এতে কি হয়, কিরকম পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি যে পুংলিঙ্গ পুনর্নির্মাণ। এই পুনর্নির্মাণের জন্য প্রয়োজন হচ্ছে যে ম্যাসকিউলিনিটির ব্যাপারটা এবং কি করে আমরা পাওয়ার ইউজ করি সেটা পুরুষ মানুষরা বুঝতে শুরু করবে। এবং এই রিফ্লেকশনের মাধ্যম দিয়ে তাদের নিজেদের একটা জীবনে কোন কোন জায়গায় তাদের অধিকার আছে আর কোন অধিকার নেই, কারণ সব পুরুষই তো সবসময় সুপিরিয়র ইন অল স্পেসেস নয়, বুঝলে তারা এটাকে বুঝতে পারে যে আমার পুরুষত্ব নির্মাণ কি করে হচ্ছে, এবং সেটা বুঝলে তারা নতুন একটা কাজ শুরু করার প্রচেষ্টা করতে পারে। তো এই একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের বর্তমানে বিভিন্ন যে সোশ্যাল পাওয়ার স্ট্রাকচার আছে এগুলোকে আমরা কোয়ার্সিভলি ইউজ করি, অলওয়েজ ইউজ ইট অন্যের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য, সেটা বোঝা দরকার। তারপর বোঝা দরকার যে পুরুষ কিন্তু অ্যাকচুয়ালি জেন্ডার থেকে অনেক প্রিভিলেজ পায়, এবং এই প্রিভিলেজ গুলোর উপর যদি না কাজ করি আমার কিন্তু ইকুয়ালিটি কোনোদিন হবে না। আর এই জেন্ডারটাকে বুঝতে হবে ইন দ্য কনটেক্সট অফ কাস্ট, ক্লাস, রিলিজন, লিঙ্গুইস্টিক কি বলে সুপিরিয়রিটি, এই সবের মধ্যে ইন্টারসেকশনাল বুঝতে হবে। এবং তারপরে আমাদের ছোট ছোট চেষ্টা ঘরের মধ্যে করতে হবে, একে অপরকে সাহায্য করে করতে হবে, এবং তারপরে বাইরে করতে হবে। আর করতে করতে আমাদের উইমেন্স মুভমেন্টের সাথে কমপ্লিট সলিডারিটি চাই, কারণ পাবলিক স্পেস, পাবলিক সিস্টেম না পাল্টালে জেন্ডার ইকুয়ালিটি মেনটেন হবে না। যদি বাইরের পুরো ধার্মিক ব্যবস্থা থেকে পাবলিক পলিসির ব্যবস্থা যা ছিল তাই থাকবে, জেন্ডার ইকুয়ালিটি আনা খুব কঠিন। আর মহিলারা একা একাও জেন্ডার ইকুয়ালিটি আনতে পারবে না, কারণ তাহলে পুরুষ একদিকে মনে করবে যে আমার পুরো অধিকার চলে যাচ্ছে আর মহিলারা আমার অধিকারটা নিয়ে যাচ্ছে, তখন ভায়োলেন্স পাবলিক স্পেসে এবং প্রাইভেট স্পেসে বেড়ে যায়। এবং এটা আমরা দেখছি, কারণ মহিলাদের উইমেন্স এম্পাওয়ারমেন্টের ল্যাঙ্গুয়েজটা আজকাল ব্যবহার হচ্ছে, কিন্তু ছেলেদের সাথে কোনটাও জেন্ডার ইকুয়ালিটির প্রচেষ্টা হয় না, এবং কন্টেস্ট বাড়লে ভায়োলেন্সও বাড়ে। তো আমাদের এই ভায়োলেন্স কমাতে হবে পুরুষদের ইনটু দ্য সলিউশন স্পেস এনে, এবং টুগেদার একসাথে মহিলা পুরুষ এই জেন্ডার ইকুয়ালিটির কথায় একসাথে করতে পারি। নেক্সট প্লিজ। তো এইটা একটা আমরা সিকোয়েন্স দেখেছি যে পুরুষরা একসাথে কাজ করুক, একসাথে কালেকটিভ একটা অ্যানালিসিস করুক তাদের সামাজিক পরিস্থিতি, তাদের সোশ্যাল পাওয়ার কোথায় আছে, কোথায় সোশ্যাল পাওয়ার নেই, এবং তারপরে তারা নিজের জীবনে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে, একসাথে কিছু সামাজিক প্রচেষ্টার মাধ্যমে জিনিসটাকে একটা সার্বজনিক বা পাবলিক স্পেসে নিয়ে গিয়ে সোশ্যাল পাবলিক পলিসি স্পেসেও নিয়ে যাওয়া সম্ভব। তো একটা মানে সিকোয়েন্স আমরা দেখেছি যেটাতে এই নতুন নির্মাণ সম্ভব। এ নিয়ে একটা একসাথ ক্যাম্পেইনও আজকে চলেছে ভারতবর্ষের প্রায় 10টা রাজ্যে, 170-80টা জেলায়।
পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটা জেলায় চলছে, এবং আমরা পরিবর্তন সব জায়গায় অল্প বিস্তর, কিছুটা বেশি কিছুটা কম, এটা আমরা দেখতে পাচ্ছি, পুনর্নির্মাণ সম্ভব। নেক্সট। তো আমার মানে শেষ করতে আমি এটাই বলতে চাই, এটা একটা মানে একসাথে আমাদের করতে হবে। আপনাদের সবাইকে আহ্বান জানাই যে আমাদের সাথে একসাথে জুড়ুন এবং কাজটা আমরা একসাথে একটা জেন্ডার ইকুয়াল, জেন্ডার জাস্ট, সোশ্যাল জাস্ট সোসাইটির পরিকল্পনা যেটা সফল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর অভিজিৎ দাস। অভিজিৎ দাস আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললেন। একটু একটু একটা জিনিস না বলে পারছি না, কারণ যে জিনিসটা খুব ভালো রকম ভাবে বেরিয়ে এসেছে এবং আশা করি এটা আমরা আরো বেশি ছড়িয়ে দিতে পারবো। ইজ একটা ভুল নোশন, একটা রং নোশন অ্যাবাউট ফেমিনিজম ইজ দ্যাট ফেমিনিজম ওয়ান্টস মেট্রিয়ার্কি, অ্যান্ড ছেলেদের সাথে কাজ করার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত অভিযোগ আমরা সবসময় শুনতে পাই যে ফেমিনিজম মানে তো মেট্রিয়ার্কাল, আপনারা কি মেট্রিয়ার্কি চান? তো দ্য ফ্যাক্ট দ্যাট ইজ নট দ্য ইস্যু, দ্যাট আমাদের কোথাও এই পাওয়ার অ্যান্ড প্রিভিলেজের মধ্যে দিয়ে নিজেদের পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ, মানে একজন ছেলে হিসেবে আমাদের পাওয়ার অ্যান্ড প্রিভিলেজটা দেখতে হবে এবং সেভাবে উইমেন্স মুভমেন্টের সাথে একটা সলিডারিটি দেখতে হবে, মানে সলিডারিটি নিয়ে এগোতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরো ইম্পর্টেন্ট আমার লেগেছে, খুবই ইম্পর্টেন্ট এলাকা, সেটা হচ্ছে যে অ্যাকশনস ইন হোম অ্যান্ড ফ্যামিলি, যে ওইখানে যে চেঞ্জটা হতে পারে এবং সেইখান থেকেই শুরু। এবং অভিজিৎ দা যেটা বললেন, বিভিন্ন জায়গায় আমরা আস্তে 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 খুব ভাবে এটা আরম্ভটাও দেখতে পাচ্ছি। আমি পরের বক্তার কাছে যাব, তার আগে একটা জিনিস আমার মনে হলো যে সবাই প্রথম দিকে বললেন যে রিয়াল ম্যান মানে মানে একটা বস্তুগত সত্য কি পুরুষের, আমাদের সবাইকে একটা রিয়াল ম্যান হতে হবে, আসল কিছু একটা হতে হবে। তো তার বদলে যেখানে আমাদের মনে হয় যে আমরা কেউ কেউ বিভিন্ন কারণে পাওয়ার আর প্রিভিলেজের উপর রিফ্লেক্ট করছি এবং সেখান থেকে খানিকটা নড়ছি, আমাদের মধ্যে অনেকের হয়তো কোথাও কোথাও মনে হতে পারে কিনা যে আমরা নিজেরা আনরিয়াল, আমরা একটা মানে ইমাজিনারি ওয়ার্ল্ডে আছি, একটা ইলিউসারি ওয়ার্ল্ডে আছি, আমরা সবটাই ইলিউসারি, নিজেদের আইডেন্টিটি সবকিছু। এরকম একটা জায়গা থেকে খুব একাকিত্ব আসে এবং যেটার কথাও অভিজিৎদা বলেছেন, একটা সাপোর্ট সিস্টেমের দরকার হয়, মিউচুয়াল সাপোর্ট সিস্টেম, একজন পুরুষ মানুষ আরেকজন পুরুষ মানুষকে সাপোর্ট করেন তাদের এই যে ট্রান্সফরমেশনের সময়টা, এই যাত্রার সময়টা চলার জন্য। তো আমি এবার চলে যেতে চাই ডক্টর ঝুমা বসাকের কাছে। ডক্টর বসাককে অ্যাকচুয়ালি আমি প্রাথমিকভাবে চিনি একজন অত্যন্ত প্রতিভাবান নৃত্যশিল্পী হিসাবে, এবং তিনি ডান্সার্স গিল্ডের সাথে বহুদিন ধরে যুক্ত ছিলেন এবং নাচ নিয়ে, নৃত্য নিয়ে বহু কাজ করেছেন। সঙ্গীত নাটক একাডেমি নিউ দিল্লি থেকে এবং ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর দ্য আর্টস ব্যাঙ্গালোর থেকেও বহু গ্রান্টস পেয়েছেন তার বিভিন্ন কাজের জন্য, তার বিভিন্ন প্রোডাকশনের জন্য। কিন্তু আজকে ডক্টর বসাক ঝুমা যেভাবে আমাদের কাছে যে অবতারে আমাদের কাছে এসছেন, তিনি একজন ইজ আ ট্রেনিং অ্যান্ড সুপারভাইজিং সাইকোঅ্যানালিস্ট। উনি ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটির সাথে যুক্ত এবং she is also a member of International Psychoanalytical Association এবং কমিটি অন উইমেন অ্যান্ড সাইকোঅ্যানালিসিস যেটি আছে তার একজন অত্যন্ত সক্রিয় সদস্য এবং এশিয়ার রিপ্রেজেন্টেটিভ। তো আমি এবার ঝুমার কাছে চলে যাব, অভিজিৎদার যে এই যা বললেন সেটা থেকে আরেকটু আমাদের যদি এগিয়ে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ দীপ। প্রথমেই বলি যে তোমার নাম বহু বছর ধরে আমার মধ্যে আছে, তোমাকে চিনি, আমার এক ছাত্রী বন্ধুর মাধ্যমে তোমার সাথে অনেক আগে, অন্তত বছর 20-25 আগে পরিচয় হয়েছে। এখন চেহারা বদলে গেছে দুজনেরই, পেশা কাজ অনেক কিছুই বদলে গেছে, আমার তো ডেফিনেটলি। তো খুব সুন্দর লাগলো যে আমার হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত তুমি ধরে রেখেছো। not going any further with পুরনো দিনের কথা, ফার্স্টলি আমার গ্র্যাটিটিউড টু আয়শা এন্ড দীপ যে আমাকে এই সুযোগ দিয়েছে এই প্ল্যাটফর্মে আমার ভাবনা শেয়ার করার জন্য। তলাশ এবং প্রাজক, আমি কৃতজ্ঞ তাদের কাছে যে এরকম একটা আমরা আলোচনার মধ্যে যেতে পারছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার খুব একটা কিছু বলারও যে অ্যাজ সাচ আছে তা নয়।
আমার মনে হয় অভিজিৎদা বেশিরভাগটাই বলে গেছেন। আমার খুব একটা আলাদা করে কিছু বলার নেই। কয়েকটা জিনিস হয়তো আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে শেয়ার করব, কিছুটা নিজের কাজ থেকে, কিছুটা ভাবনা থেকে। আমি কথাই বলবো, আমার কোনো পাওয়ার পয়েন্ট নেই, এবং আমি চেষ্টা করব যেটা যতটা সংক্ষেপে এটা করা যেতে পারে। আমি জাস্ট সময় দেখছিলাম যাতে আমার খুব মনে হয় বিশেষ করে এই অনলাইন মাধ্যমে, আমার নিজের আসলে ভালো লাগে না অনলাইন ওয়েবিনার্স ইত্যাদি, কিরকম মনে হয় যে মানুষগুলোকে ফিল করতে পারছি না, একতরফা একটা মনোলগ হয়ে যাচ্ছে, মেজরলি একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ছোট 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 কয়েকটা নাম এবং আয়েশা এবং দীপের ছবি দেখছি, আর শুভ্রা বলে একজন, তাকে বড় করে কালো ফ্রেম, মানে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা নাম দেখছি। সো আই উইশ দেয়ার ওয়াজ মোর লাইফ। তো তার ফলে আমি চেষ্টা করব যতটা আদান প্রদানে আমি নিয়ে যেতে পারি। আমার মনে হয় প্রশ্ন করার জায়গা, কথা বলার জায়গা, অন্য সকলের ভাবনা শেয়ার করার জায়গা। The first thing that I would like to begin with is that আমরা মানে আমিও আমার প্ল্যাটফর্মটা, ভাবনার প্ল্যাটফর্মটা একটু তৈরি করতে চাইছি। আমরা একদিকে নারী পুরুষ এই ডিসকোর্সে আছি, সেই ভাবনায় বড় হয়েছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কাজের দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে হোক, ভাবনার দিক থেকে হোক, আমার মনে হয় এই দুই বাইনারি পজিশনের মধ্যে অনেকগুলো শেডস আছে, সেগুলো আমাদের কথায়, ভাবনায় একটু জায়গা করে নিতে হবে। হয়তো যেটা কিছুক্ষণ আগে আমরা শুনতে পেয়েছি, ভাষায়, আর্টিকুলেশনে, ল্যাঙ্গুয়েজে এখনো তার ভীষণ পরিষ্কার একটা রূপ পাইনি, কিন্তু তার মানে এই নয় যে আমি রূপটা পাইনি বলে তাকে যদি আমাকে ইল্যাবোরেটলি বলতে হবে, আমি সেই ইল্যাবোরেশনের মধ্যে যাব না, হয়তো একটা শব্দে নেই। সুতরাং আমার সেই ইল্যাবোরেশনটা দরকার আছে, যে কারণে আমি সেটা দিয়ে শুরু করতে চাই। যে আমরা যখন পুরুষের কথা বলছি বা নারীর কথা বলছি, এই মুহূর্তে আজকে সন্ধ্যায় আমরা কনস্ট্রাকশন অফ ম্যাসকুলিনিটিজ নিয়ে কথা বলছি। এই ম্যাসকুলিনিটিজ, এই প্লুরালিটির উপর আমার জোরটা, আমার ভাবনার জোরটা দিতে চাইবো। কারণ এই যে আমরা দুটো বাইনারি পজিশন দেখছি, একদিকে নারী একদিকে পুরুষ, এর মধ্যে কিন্তু অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের সেক্সুয়ালিটি আছে, এবং কোনোটাতেই আমরা বলতে পারি না যে এটা পুরুষের একটা পরিপূর্ণ রূপ, এটা নারীর একটা পরিপূর্ণ রূপ। প্রত্যেকটা ভাবনায়, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় তার পরিপূর্ণতাই সেটা নিয়ে সে আছে। তাকে হয়তো আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি, বিকজ আওয়ার রেফারেন্সেস হ্যাভ বিন ডিফারেন্ট, যে তাকে অপূর্ণ মনে হচ্ছে। কিন্তু আই থিঙ্ক, অ্যাটলিস্ট আই উড লাইক টু সে, যে আমাদের ভাবনার জায়গাটা, ভাষার জায়গাটা একটু বদলাতে হবে। সে এক্স্যাক্টলি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, তার শরীর এবং মন, ভাবনা, তার সাইকোসেক্সুয়াল এন্টিটি নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটাই পরিপূর্ণ। সেটাকে মাথায় রেখে আমি শুরু করতে চাই আমাদের ইয়াং বন্ধুদের যে ছবিটা দেখলাম, রিয়েল ম্যান। I'm actually grateful to all of them, কারণ ওদের বয়সে আমার এই ভাবনার জায়গা ছিল না। আমি তারা আজকে রিয়েল ম্যান নিয়ে কথা বলছেন, আমি তখন রিয়েল ওম্যান, কোনো ওম্যান কিছুই সে জায়গায় পৌঁছইনি। একটা যুদ্ধের জায়গায় ছিলাম, কোনো ক্ল্যারিটি ছিল না, এবং সেই যুদ্ধের জায়গাটা হয়তো ওই নাচ থেকেই উঠে এসেছিল। দীপ হয়তো কিছুটা জানবেন সেটা, কারণ সেখানে আমাদের অন্য একটা ভাবনার জায়গা নিয়ে যাচ্ছিল, এবং সেই ভাবনাটা কিন্তু শরীর চর্চা দিয়ে শুরু হয়েছিল। আমরা যখন এখানে ছবি দেখলাম কিছুক্ষণ আগে, যে একটি ছেলে ভরতনাট্যমের কস্টিউম পরে আছেন খালি গায়ে, এবং আমাদের অনেকের কাছেই মনে হয়েছে যে এটা খুব একটা সচরাচর আমরা দেখি না। আমার কাছে কিন্তু এটা খুব সহজ। মানে আমি এই ধরনের শরীর দেখে, নাচ দেখে ছেলেদের নিয়ে বড় হয়েছি। আমার কলেজের এক ধরনের ছেলে ছিল, আমি যাদের সাথে নাচ করতাম তারা এক ধরনের ছেলে ছিল, দুটোই কিন্তু খুব রিয়েল। এবং সেটা নিয়ে যে আমার দ্বন্দ্ব হয়নি তা নয়, এবং সেই আমার দ্বন্দ্বটা কিন্তু খুব ছোটবেলায় আমার বাবাকে নিয়ে হয়েছিল। আই ওয়ান্ট টু স্টার্ট উইথ দ্যাট, বিকজ আমি ওই এটা একটা পার্সোনাল জায়গা, আমি ওই ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছতে চাই যে all of them are real with all their questions and dilemmas. কারণ এই যে what is this real man, of course you're real, রক্তে মাংসের মানুষ, এর থেকে আর বড় কি রিয়েল হতে পারে? তার মানে আমি মাথায় এমন একটা রিয়েল খুঁজছি যেটার কোনো অ্যাজ সাচ রক্তে মাংসের অস্তিত্ব নেই, তার শুধু অ্যাবস্ট্রাকশন আছে। আমি যেই মনে হচ্ছে
এই এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে গেলে আমি পৌঁছবো, ওই পয়েন্টে যাচ্ছি তো ওটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। দ্যাটস দ্য কি বলবো, দি এনিগমা অফ ডিজায়ার, দি এনিগমা অফ ফ্যান্টাসি। আমি যত পৌঁছচ্ছি তত সে স্লিপ করে যাচ্ছে। আমার প্রথম পেটে দেখে মনে হয়েছিল আমার আমি খুবই ছোট, ওদের বয়সী বা ওদের থেকে ছোট। আমরা বেড়াতে গিয়েছিলাম পুরীতে এবং আমরা এক আকস্মিক ঘটনা শুনেছিলাম, আমার দাদুর মৃত্যু হয়েছিল এবং সেটা শুনে আমরা সবাই পুরী থেকে ফিরে এসেছিলাম। আমি একটি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার বাবা বাড়ির বড় ছেলে ছিলেন, আমার কাকু কাকিমা সকলের বেশ বড় বাড়ি আমাদের। মানে ক্রমাগতই দেখেছি যে ওপারের বাংলা থেকে লোক এসছেন, মানে lots and lots of people we've grown up with. আমার মনে আছে ওটা, কারণ আমি ওই প্রথম আমার বাবাকে চিৎকার করে কাঁদতে দেখেছি আমার দাদুর শরীর ধরে, এবং আই ওয়াজ স্টান্ড অ্যান্ড শকড। তখনও কিচ্ছু বুঝিনি, আমি শুধু ওই প্রথম বাবাকে ওই রকম রূপে দেখেছি। মায়ের কান্না দেখেছি, মায়ের কান্না চিৎকার করে দেখিনি, এমনি কান্না দেখেছি। আমরা অনেকেই হয়তো মায়ের কান্না লুকিয়ে, মায়ের কান্না শুনেছি দেখেছি, সে লুকিয়ে কেঁদেছে, কিন্তু বাবাকে এই প্রথম কাঁদতে দেখেছি। এবং পরবর্তীকালে একটা অদ্ভুত জিনিস কাজ করেছে। একদিকে বিকজ আই ওয়ান্ট টু শেয়ার দিস ডিলেমা, এবং সেটা তখন ন্যাচারালি আমার সে বোঝার ক্ষমতা ছিল না। একদিকে আমার অসম্ভব ধাক্কা লেগেছিল যে বাবাকে, যে শক্ত সামর্থ্য একজন বাড়ির বড় ছেলে, উনি উকিল ছিলেন, সবই প্রায় জানতেন, ভীষণ রোবাস্ট মানুষ ছিলেন, পেট্রিয়ার্কিল সমস্ত কোয়ালিটিস ফুলফিল করে দিয়েছিলেন। সকালবেলা উঠে বাজার করতে যাচ্ছেন, এই ভীষণ জোরে জোরে চিৎকার করে কথা বলেন, সারাদিন ধরে কাজ করছেন, মানে কি বলবো, একাই 100 টাইপস। মাও ছিলেন, কিন্তু এখন আজকে তো আমার একটু পুরুষ নিয়ে কথা, একটু বাবাকে নিয়ে কথা বলি, আমি বাবাকে নিয়ে খুব একটা কখনো কথা বলিনি। কিন্তু অন্যদিকে বাবাকে যখন এই অবস্থায় দেখলাম আমার দাদুর মৃত্যুর সময়, আমার মনে আছে মাই কোয়াইটার টাইমস আমার ওই বাবাটাকে খুব চেয়েছিলাম। ওই বাবাটাকে আমি একটু পাইনি কেন, ওটা কেন ওই মুহূর্তে দাদু পেয়েছে। এবং এই দ্বন্দ্বটা আমি ধরতে চাই, বিকজ দেয়ার ইজ অ্যান এলিমেন্ট যেটা আমরা বলে এসছি, পুরুষালী এলিমেন্ট, যেখানে সে রোবাস্ট, হাউমাউ করছে, সে সমস্ত কাজ করছে, পেট্রিয়ার্কাল রিকোয়ারমেন্ট অফ প্রোভাইডার অ্যান্ড প্রোটেক্টর একদম ফুলফিল করছে। এবং সেটার একটা মোহ আছে, সেটার একটা ভালো লাগা আছে, যে করছে তার, যারা পাচ্ছে তাদেরও। অন্যদিকে আরেকটা হচ্ছে যে আমি তাকে ওই কোট আনকোট ভেঙে যাওয়া অবস্থায় দেখেছি, যেখানে সে নিজেকে সাবমিট করছে একটা মানুষকে হারিয়ে যাওয়ার, এইভাবে একজনকে ভালোবাসছে, এইভাবে একজনকে নিজের কাছে নিয়ে নিতে চাইছে, এইভাবে সে খুব সহজে একটা বিরাট গোপালা বড়সড় পুরুষ মানুষ থেকে একটা ছোট্ট শিশুর মতো জাস্ট ক্রাম্বল করে গেল। What I would like to draw from here is that পরবর্তীকালে যখন পড়াশোনা করেছি এবং এখন যেটা আমাদের সাইকোঅ্যানালিটিক ডিসকোর্সে বারবার উঠে আসছে, দুটো কোয়ালিটেটিভ নোশনস উঠে আসছে। একটা হচ্ছে যাকে বলা হয় অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্যাসিভ। এটাকে একটু আমি মানে আমার ভাবনায় শেয়ার করার চেষ্টা করছি। অ্যাক্টিভ প্যাসিভ আমরা সবসময় আমাদের অ্যাসোসিয়েশনে হয়তো দেখেছি যে অ্যাক্টিভ মানে সেটা খুব পজিটিভ, আর প্যাসিভ মানে সেটা খুব নেগেটিভ, সেটা ম্যানিপুলেটিভ ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি সেটা না। অ্যাক্টিভের মধ্যে আমি একটা কর্ম করার একটা ভার্ব, আমি সেখানে একটা এজেন্সি দেখছি, ওয়ারাস প্যাসিভিটির মধ্যে আমি সেটা একটা রিসেপটিভিটি দেখছি। এই দুটো কোয়ালিটি যদি আমরা দেখতে পারি, সেখানে আর আমার তখন নারী পুরুষ বাইনারি তৈরি করতে হবে না। এই দুটো কোয়ালিটি আমার ব্যক্তিত্বের মধ্যে আছে, যে কোনো ছোট্ট শিশুর ব্যক্তিত্বের মধ্যে আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আমার পিএইচডির পড়াশোনা জাপানিজ সাইকোঅ্যানালিসিস নিয়েছিল। ওদের একটা ভীষণ সুন্দর ভাবনা আছে, একটা শব্দ আছে কল আমাই। আমাই মানে হচ্ছে, সেটার ইঙ্গিতই হচ্ছে যে রিসেপটিভ ভালোবাসা। যখন সন্তান শিশু শুধু কিচ্ছু চায় না, আদর চায়, ভালোবাসা চায়, তাকে মা আদর করবে, তাকে চান করাবে, তাকে ঘুম পাড়াবে, তাকে খাওয়াবে। আমরা যদি আমাদের প্রেমের সম্পর্ক দেখি, আমাদের এইটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। আমরা লাভ মেকিং অ্যাক্টে যদি যাই, দুটো একসাথে মিশে আছে। কখনো আমরা আদর চাইছি, কখনো আমরা আদর করছি, কখনো আমরা অ্যাক্টিভ সেক্সুয়াল এজেন্সিতে আছি, কখনো আমরা প্যাসিভ রিসেপটিভ
সেক্সুয়াল প্লেজারে আছি, দুটো মিলে একটা পরিপূর্ণ ভাষা তৈরি হচ্ছে। এবং সেটার জন্য আমার কোনো বাইনারি কনস্ট্রাকশনের অ্যাজ সাচ প্রয়োজন নেই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গা থেকেই আমার সেক্সুয়াল এন্টিটি, সাইকোসেক্সুয়াল এন্টিটি নিয়ে যে জায়গায় দাঁড়িয়েছি সে জায়গা থেকেই আমি এটাকে অপারেট করতে পারি। এইটা বলতে গিয়ে যেটা ছুঁয়ে যেতে চাইছি, যেখানে আমাদের রিয়েল ম্যান উঠে আসছে, এগুলো বলার একটা জায়গা হচ্ছে যে আমাদের এই তাড়না, যেখানে আমি রিয়েল ম্যান, যেখানে আমরা মেয়েরাও বড় হয়েছি, আমরা তো সেই স্বপ্ন নিয়ে বড় হয়েছি আমাকে এমন একজন পুরুষ ভালোবাসবে, তার 6 ফিট লম্বা হবে, তার মানে ওই ঋত্বিক রোশন টাইপ, এক্ষুনি বলতেছেন ঋত্বিক ঘটক টাইপ, খুব ইন্টারেস্টিং ফ্রয়েডিয়ান স্লিপ, ঋত্বিক রোশন টাইপ একটা শরীর হবে এবং সে সমস্ত কিছু আমার শারীরিক মানসিক বাসনা পরিপূর্ণ করবে, ঠিক যেরকম আমি বাবাকে নিয়ে বড় হয়েছি। কোত্থেকে যে এই বাবারা সবকিছু প্রোভাইড করতে পারে, মানে দুঃখ হলে পর প্রোভাইড করবে, আমার দাঁত দিয়ে রক্ত বেরোলে পর তখনও শক্ত হয়ে দাঁড়াবে, তাদের রক্ত দেখে ভয় করে না, কোথায় সারাদিন কেস করে এলো আবার নিয়ে চলবে, হাসপাতালে যাবে, ড্রাইভ করে নিয়ে যাবে, সমস্ত খানে আমরা দেখতে পাবো একটা অ্যাক্টিভ এজেন্সির চাপ তার উপরে। পুরুষ মানুষের এই প্যাসিভ কোয়ালিটিটা ভোগ করার আমরা সুযোগ দিই না, এবং সেইখানে হয়তো প্রবাবলি দ্য নোশন অফ স্ট্রং পুরুষ, বড় সড়ো পুরুষ, এইরকম একটা ভাবনা তৈরি হচ্ছে। এই ফ্যান্টাসির দরুন আমাদের মহিলাদের চাহিদা, পুরুষেরও নিজের চাহিদা, সে যখন আয়নায় দেখছে সে তখন তার নিজের শরীর দেখছে না, সে তার মাথার শরীর দেখছে, মাথায় যে পুরুষটাকে সে কনস্ট্রাক্ট করেছে, এবং সেটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম, সেটা আমাদের নানান ভাবে তৈরি হচ্ছে, আমাদের মিথোলজি দিয়ে তৈরি হচ্ছে, আমাদের সিনেমা দিয়ে তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য কালেকটিভ আনকনসিয়াস। আমরা লক্ষ্য করব পরবর্তীকালে আমাদের হিরো বদলে গেছে, আমাদের আগে কিরকম অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, তারপরে পরবর্তীকালে শাহরুখ খান, এখন আমাদের হিরো কিন্তু বদলে যাচ্ছে। মাঝখানে একটা আমরা অন্য ধরনের হিরো দেখেছি, যেখানে মিডল ক্লাস হিরো উঠে আসছেন, রাজেশ খান্না দেখেছি, ঋষিকেশের ছবির মধ্যে একটা মিডল ক্লাস পুরুষ মানুষ, যে ঠিক কোটানকোট হিরো নয়, দৈনন্দিন জীবনের স্ট্রাগলে আছে, কিন্তু তার গল্প বলা হচ্ছে। এবার একটা হিরো শিফট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো কিন্তু রিডিফাইন করেছেন। আমরা কার কথা ভাবছিলাম, আমি ইরফান খানের কথা ভাবছিলাম, তারপরে নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা ভাবছিলাম, কিভাবে আমাদের শারীরিক মানসিক গঠন কনসেপ্ট অফ হিরো বদলাচ্ছে। কিন্তু অফকোর্স ওই কনফ্লিক্টটা আছে, এরা হচ্ছে সেকেন্ডারি হিরো, হিরো নয়। আমরা যদি দেখি, একটু মন দিয়ে দেখি, যে আমাদের ইভেন দুর্গাপুজোর কিভাবে শারীরিক গঠন বদলে যাচ্ছে, আমার কাছে এগুলো ইন্টারেস্টিং, বিকজ হয়তো আমি ওই গোড়ার দিকে শরীর চর্চা নিয়ে একটা ভাষায় ছিলাম, তার ফলে দ্য বডি প্রবাবলি হ্যাজ এ সার্টেন পাওয়ারফুল ইম্প্যাক্ট অন মি। পরবর্তীকালে শরীর এবং মনের একটা কমপ্লিমেন্ট খোঁজার চেষ্টা করেছি, এখনো চেষ্টা করি। তো এই যে আমরা দেখবো যে রামের শরীর বদলে যাচ্ছে, আমরা দেখবো কার্তিকের শারীরিক গঠন বদলে যাচ্ছে, আমাদের মাসল গুলো অনেক বেশি, মানে মাসল টোনালিটি গুলো, কার্তিকের মাসল টোনালিটি গুলো অলমোস্ট মেবি ম্যাচিং আমাদের অসুরের মাসল টোনালিটি। খুব ইন্টারেস্টিং কিছু বদল ঘটছে, এগুলো মানে নট অলওয়েজ, বাট এই নয় যে আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো কিন্তু হচ্ছে। তো একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এই পরিবর্তনটা ভালো মন্দ আলোচনা করার অতটা আমাদের আজকে সময় সুযোগ হবে না, বাট আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট আ ট্রানজিশন অফ মেনি কাইন্ডস। কিছু ডেফিনেটলি কনস্ট্রাকটিভ, কিছু ডেফিনেটলি আই থিঙ্ক রিঅ্যাক্টিভ, কারণ এই যে আমরা একটা কি বলবো, টক্সিক ম্যাসকুলিনিটি দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই একটা রিঅ্যাক্টিভ জায়গা থেকে উঠে আসছে, যেখানে আমরা ছেলেদেরকে, তারা একা কখনো বোধ করতে পারে না, তাদের ভয় করতে পারে না, তাদের দুর্বল লাগতে পারে না, তাদের কি বলবো ছোট্ট ছোট্ট প্যাসিভ ডিজায়ার হতে পারে না। এই জায়গাগুলো থেকে মানে তারা যে কিছুই করবে না, তারা একটু মাঝে মাঝে লিখবে, মাঝে মাঝে ভাববে, নট সাচ এ গ্রেট ডুয়ার, বাট খেলাধুলো করবে না, ফুটবল খেলবে না। এবং মেয়েরা যদি অন্য জায়গায় যায়, যে তারা ফুটবল খেলবে, মার্শাল আর্টস করবে ইত্যাদি,
এই জায়গাটা আমার মনে হয় যে আমরা ট্রানজিশনের বহু মধ্যে দিয়ে গিয়েছি এবং আমরা রিডিফাইন করার চেষ্টা করছি, কিন্তু সেটা আরো অনেক জায়গা আছে টু রিডিফাইন আওরসেলভস। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের আগে খানিক আগে আলোচনা হলো যে আমরা অনেক কাজ, মানে আমরা বলে থাকি পুরুষালী কাজ, মেয়েলি কাজ, রান্না করা মেয়েলি কাজ, কিছু পোশাক মেয়েলি পোশাক, পুরুষালী পোশাক, এবং সেইখানেও আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি, প্রফেশন দেখতে পাচ্ছি। আমরা কিছু প্রফেশন মেয়েলি প্রফেশন, কিছু প্রফেশন পুরুষালী প্রফেশন হিসেবে জেনে এসেছি, সেগুলো রিডিফাইন্ড হচ্ছে, আর্টসের মধ্যে রিডিফাইন্ড হচ্ছে। আমার মনে আছে যে একটা সময় আমার মা যখন কাথাকালি শিখতে শুরু করলেন, তখন কাথাকালি সমস্ত সব মহিলাদের শেখানো হতো না, কাথাকালি গোড়ার দিকে শুধু ছেলেদের শেখানো হতো। বা আমরা যখন কালারিপায়ত্ত শিখতে শুরু করলাম ট্রেনিং এর মধ্যে, তখনও অত প্রচলিত হয়নি যে মেয়েদের কালারিপায়ত্ত শেখানো হবে, বিকজ ইট ওয়াজ ভেরি রিগোরাস ফর্ম। তো কিছু কিছু পরিবর্তন এভাবে হচ্ছে, ড্রামস বাজানো, বা আমরা তো আরো পরবর্তীকালে দেখছি যে এরোপ্লেন ফ্লাই করা ইত্যাদি, আরো অনেক বদল আসছে। আমি কিছু জায়গা আরো ছোঁয়ার চেষ্টা করব, একটা দুটো জায়গা, এবং তারপরে কনক্লুড করার চেষ্টা করব। আমার মনে আছে, আই এম রিমাইন্ডেড অফ আমার এই সাইকোঅ্যানালিটিক কর্মজীবনের গোড়ার দিকে আমি তখন একটা স্কুলে শব্দ কাজ করছি অ্যাজ আ স্কুল কাউন্সিলর, এবং আমার মনে আছে যে ছোট্ট ছোট্ট ছেলেরা তারা এসে একবার টিচার খুব কমপ্লেন করেছিল, কারণ তাদেরকে দেখতে পাওয়া গেছে এগুলো ছেলেদের সাথে কথা বললে কাজ করলে এটা দেখা যাবে এটা খুব একটা মজার খেলা তাদের মধ্যে। এই ছোট্ট বাচ্চাগুলো দাঁড়িয়ে তাদেরকে পানিশ করা হয়েছিল কারণ তারা একসাথে দাঁড়িয়ে দেয়ালে হিসু করছিল এবং দেখছিল কার হিসু কত দূর যায়, এবং সেটার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং দিস ইজ এ ভেরি সিগনিফিকেন্ট গেম, কারণ এটা আমি অন্তত 25 বছর আগের কথা বলছি, আমি লিখে রাখতে পারি আজও অব্দি এই খেলাটা তারা কখনো না কখনো করে থাকে। এবং পরবর্তীকালে বড় হওয়ার পর তখন সেটা একটা অন্য কিছু মাপা হয়, এবং আমরা এইখানে দেখব যে এই একটা শিফট হচ্ছে, এই যে আমরা কনস্ট্রাকশন অফ ম্যাসকুলিনিটি বলছি, কোথাও একটা আমাদের এই অদ্ভুত কি বলবো রিপ্রোডাক্টিভ অর্গানের উপর, একটা অর্গানের উপর আমাদের এমফেসিস আসছে, এবং সেটার ব্যবহারের উপর এমফেসিস আসছে, এবং সেখান থেকে আরেকটা পুরুষালী ভাবনা তৈরি হচ্ছে, এবং দিস বিকামস unconsciously, this becomes একটা অদ্ভুত powerful impact। এবং এটা আমি আজকে ছোঁয়ার চেষ্টা করছি, হয়তো অনলাইন ইজ নট দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর দিস কাইন্ড অফ ডিসকাশন আমার মনে হয়, কারণ আমরা অনেকেই খুব সহজ তরল ভাবে এই কথাগুলো এইভাবে বলে অভ্যস্ত নই, বলার হয়তো সুযোগ হয়নি, জানি না পরবর্তীকালে হয়তো হবে। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এই জায়গা থেকে এই যে অর্গানের উপরে এমফাসিসটা আসছে, পরবর্তীকালে তাদের ভাষায়, তাদের ভাবনায়, তাদের রোম্যান্টিক বিহেভিয়ার, তাদের সেক্সুয়াল বিহেভিয়ার, এটা তো পরবর্তীকালে তার আরো প্রবল রূপে হবে, সে যত অ্যাডাল্ট হচ্ছে কোথাও একটু ডমিনেট করলেও হয়তো করতে পারে, সেখানে তার এই যে তার ভিজিবিলিটি becomes the visibility of the organ, and তার কি ক্ষমতা, ভিজিবল ক্ষমতা, সেইটা তার potency, তার erection, তার ভিজিবল লেন্থ, অল অফ দ্যাট, এটা একটা অদ্ভুত ভাবে একটা পুরুষালী ভাবনার জায়গায় ইম্প্যাক্ট করলেও করতে পারে, যে কারণে অনেক সময় আমার ক্লিনিক্যাল কাজে আমি দেখেছি যখন একটা ধাক্কা আসছে, জীবনের ধাক্কা আসছে, অথবা হয়তো সবসময় তো আমাদের সেই সেক্সুয়াল পারফরমেন্স থাকে না, নানান কারণে জীবনে, শারীরিক মানসিক নানান কারণে, তখন তাদের এই ভিজিবিলিটির জায়গাটা যেহেতু এফেক্টেড হচ্ছে, there seems to be a very deep level of কি বলবো হতাশা, dissatisfaction, হেরে যাওয়া, কোট আনকোট ফেলিয়ার। এবং আমি আনফর্চুনেটলি এমন কেসের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেয়েছি যেখানে সে প্রায় 50-এর কাছাকাছি বয়স, এবং তার ইরেকটাইল ডিসফাংশনালিটি কিছুটা দেখা গেছে, তার সেই লেভেলের
কি বলবো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নেই, এবং তার বাকি জীবনের কিছু ঘটনা ঘটেছে, তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটেছে, এবং দ্যাট ইজ নট রিলেটেড টু দিস ইস্যু অ্যাট পার সে, বাট কিন্তু আগে থেকে আরো অনেকগুলো জিনিস হচ্ছিল, কিন্তু কোথাও একটা তার মনে হচ্ছে যে সেই জায়গায় হয়তো ওইটা তার প্রবলভাবে কাজ করেছে। কিন্তু তখন তার সে হোলিস্টিক জায়গাটা দেখা যে আমি আরো কতভাবে মেবি হয়তো কমপ্লিমেন্ট করে উঠতে পারিনি আমার সম্পর্কটাতে, এবং সেখানে তার অনেকগুলো বাকি জীবনের দ্বন্দ্ব উঠে এসছে। যেমন সে একটা কর্পোরেট সেক্টরে খুব সাকসেসফুল ছিল, কিন্তু এই নানান ধাক্কায় সে হি লস্ট দ্য জব অলসো, এবং ফর দ্য ফার্স্ট টাইম সে কনফেস করছে যে আমি এটা করতে চাইনি, আমি সাকসেসফুল হয়েছি কিন্তু আমি এটা করতে চাইনি। এবং সেখানে সে আর্টস নিয়ে কালচার নিয়ে পড়াশোনা করতে চেয়েছে, নাটক নিয়ে লিখতে চেয়েছে, সেটার পরিবার থেকে সুযোগ হয়নি, তাকে সে মানে কি বলবো ইন আ ওয়ে তাকে এনকারেজও করা হয়নি, কারণ আমরা তো সবাই জানি যে ছেলে পরিবারে মানে তো পারিবারিক আর্থিক চালনা তার উপর এসে পড়ে, তো তার ফলে সেটা তার উইলিনিলি তার আর এক্সপ্লোর করা হয়নি, এবং এটা আজকে প্রায় 40-এর পর এসে সে আজকে এতগুলো ধাক্কা একসাথে খাচ্ছে। সেখানে তার একটা অদ্ভুত জেদ কাজ করছে যে আমি এতটাই যখন হারিয়েছি, আমি নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি এটাতেই স্টিক করে থাকবো, এবং তখন তার একটা নেগেটিভ এলিমেন্ট তৈরি হচ্ছে which is not so constructive for the personality, এবং বারবার ফিরে আসছে যে আমি পুরুষ হিসেবে ফেল করেছি, আমার সন্তান আমার মেয়ে আমাকে দেখে কি বলবে। আই থিঙ্ক এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদেরকে একটু কথা বলতে হবে যে কোথাও আমরা একটা সুপার হিউম্যান সুপারম্যান তৈরি করার চেষ্টা করছি আউট অফ আ মিয়ার ফ্রাজাইল এন্টিটি, যে আমার আপনার সকলের মতো প্রচুর ভালনারেবিলিটিস নিয়ে বড় হচ্ছে, এবং সে জায়গাটা যদি তাকে দেওয়া যেতে পারে যে এই ভালনারেবিলিটিস এক্সপ্রেস করা, আমাদের খুব নোশনস গুলো একটু যদি আমরা রিডিফাইন করতে পারি। এই যে যেমন আমার মনে হয় এই যে যেমন কেউ একটা জিনিস দিচ্ছে, ধরুন আমার একটা চকলেট আমি শেয়ার করছি, এবং শেয়ার করতে করতে আমার প্রায় একটা টুকরো রয়েছে নিজের, এবার আমাদের তো ছোটবেলার থেকে শেখানো হয়েছে এই একটা টুকরো আমি তো রেখেছি নিজে খাবো বলে, তখন কোত্থেকে এক কাজিন বা এক বন্ধু এলো, এখন সেটাও ভাগ করতে হবে। এই ভাগ করতে গিয়ে আমার একটা হয়তো ইন্টারনাল কনফ্লিক্ট আসবে, একটা আমার নিজের খিদে আমার নিজের চাওয়া উঠে আসবে, বাট সেখানে হয়তো ভাগ করার তাগিদও উঠে আসতে পারে, এবং সেটা আমাদের কোথাও সোশ্যালি one is cultivating that. What I'm trying to say is that এই ভাগের জায়গার মধ্যে এটা যখন আমি দিচ্ছি, সেটার মধ্যেও কিন্তু আমার একটা ক্ষমতার জায়গা তৈরি হচ্ছে, to be the capacity to give even when আমার restricted means, এটারও একটা দেওয়ার ক্ষমতা। আমি যখন ভেঙে পড়ছি, আমার বাবা যখন সেই সময় কাঁদলেন, আমার কেন মনে হলো যে ওইভাবে আমাকে কেন ভালোবাসে না, ওইভাবে দাদুকে ভালোবাসে, কারণ ওই ইন্টারাকশনটা শুধু দাদুর সাথে আমি দেখতে পেয়েছি, আমাদের সাথে তো ওই অ্যাফেকশন খানিকক্ষণ আগে বললাম না, অ্যাফেকশনের জায়গাটা তৈরি হয়নি, এবং সেটা আনফর্চুনেটলি পুরুষ মানুষরা নানানভাবে we only bring it up, এই যে যখন আমরা মানুষ করছি তাকে মা হিসেবে বা সিভিলাইজেশন আমাদের পরিবার হিসেবে আমরা শেখাচ্ছি যে ওই মেয়েটার দিকে তাকাবে না, ও খারাপ, মানে বাকি সমস্ত নারী খারাপ, একমাত্র ভালো নারী হচ্ছে আমার মা। তো আমি কোথাও একটা তো সব মানে আগাগোড়াই একটা ডিভিশন করে দিচ্ছি যে মা হচ্ছে শ্রদ্ধেয় পূজনীয়, আর বাকি যাকে আমি পরবর্তীকালে হয়তো একটু, কারণ এটা তো আমার প্রহিবিটেড অবজেক্ট অফ ডিজায়ার, আমার এটা চাওয়ার কথা না, এটা তো খারাপ অবজেক্ট, আমি তো তাকেই একদিন একটা বয়সে চাইবো, এটা ইটস এ ডিফারেন্ট ম্যাটার, আমি হয়তো তার নানান শেডসকে চাইতে পারি, বাট এই মা বাদ দিয়ে যাকে চাইছি তার তো সবাই মা, মানে আমি এখানে বায়োলজিক্যাল মায়ের কথা বলছি না, আমি বলছি যে প্রাইমারি কেয়ার গিভার, প্রাইমারি লাভ অবজেক্ট, এই অবজেক্টটা বাদ দিয়ে আমি যাকেই চাইছি সেটা তো খারাপ। তো তার ফলে কি হচ্ছে, আমার পরবর্তীকালে আমি এটাকে ইন্টিগ্রেট করব কি করে, তখন আমার ভাগ করে দিতে হয়, আমি যাকে রোম্যান্টিক্যালি সেক্সুয়ালি ডিজায়ার করব সে একটা খারাপ অবজেক্ট,
এবং আমি যাকে অ্যাফেকশন দিয়ে শ্রদ্ধা করব, আদর করব, যত্ন করব, সে একটা পূজনীয় অবজেক্ট। এবং আমরা সেটা এইটা ছেলেদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাই যে ভীষণ ডিস্টিংক্ট রূপে তারা ডিভাইড করে ফেলছে মা এবং স্ত্রী, বা মা বা woman as the love object। এবং সেটা শুধু woman এখানে বলবো না, ওই ওয়ান্স এগেন যে কারণে আমি বললাম যে এখানে whoever is the primary caregiver, সে বাদ দিয়ে আমি যখনই আর একটা মানুষকে দেখছি, ইট ইজ একটা প্রহিবিশন, এটা আমার খারাপ খারাপ জিনিস, এটা আমার দেখার কথা না। তো আমি চাইবোটা কি করে, আমার অ্যাফেকশনের সাথে তাকে চাইবোটা কি করে? আমি তো একটা খারাপ জিনিস চাইছি। এই চাওয়াটা নিয়ে আমার সারা জীবনে একটা অপরাধ বোধ, একটা লজ্জা, তাকে তখন আমি বাকি জীবনে ইন্টিগ্রেট করব কি করে? আমি পরিবারে, বিয়েতে, নিজের প্রেমিক প্রেমিকা হিসেবে কি করে ইন্টিগ্রেট করবো? তো ডিভিশন আমি অজান্তে তৈরি করছি। আমার মনে হয় এই জিনিসগুলো আমি একটু বলতে চেয়েছিলাম, আনফরচুনেটলি হয়তো আর অনেক সময় নিয়ে নিয়েছি, জাস্ট সো দ্যাট আমরা একটা জায়গায় যেতে পারি যেখানে অনেক প্রশ্ন উঠে আসতে পারে, কথা উঠে আসতে পারে। রিকনস্ট্রাকশন আমার উত্তর নেই, আমার অনেক কিছুর উত্তর নেই, কিন্তু আমার মনে হয় আমি নিজে যেটা সচেতনভাবে চেষ্টা করছি, চাইছি করতে, is that let us into the discourse, let us get into the uncomfortable areas, যা শব্দ তৈরি হয়নি, ভাষা তৈরি হয়নি, ওই দ্বন্দ্ব নিয়ে থাকতে হবে। So with that I would like to conclude today. Thank you আমাদের সাথে যারা আছেন, এবং দীপ ও আয়েশাকে particularly, and the whole team, সোহিনী, মিকি, everybody. ধন্যবাদ সুমা। মানে আমরা উই আর হিয়ারিং ওয়ান আফটার দি আদার এখন মন্ত্রমুগ্ধকর প্রেজেন্টেশন, কথা মানে মেসমারাইজিং। মানে বিশেষত শেষের দিকে আমরা যেগুলো শুনলাম, মানে এই যে একটা প্রাইমারি দ্বন্দ্বের কথা ঝুমা বললেন, বিটুইন ইউনো দ্য মাদার ফিগার অ্যান্ড যেটা পপুলার লিটারেচারে বলা হয় দ্য হোর ফিগার, বা যেটা ছেলেরা অনেক সময় মা আর বউয়ের মধ্যে মারামারিটাকে বলে যে আমরা এই দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, একটা একটা বেচারা ভাব হিসেবে তারা আলোচনা করেন নিজেদের মধ্যে বা সামনে আসে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা ছুঁয়ে গেছেন। এখানে কিছু কিছু কমেন্টস এসে আমি যারা ভিউয়ার্স তাদেরকে একটু অনুরোধ করব যে তারা যদি তাদের কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক্যালি ডক্টর দাসের জন্য বা ডক্টর বসাকের জন্য, তারা এখানে ফেসবুকে যেখানে লাইভ চলছে সেখানে লিখতে পারেন। যারা আমাদের সাথে জুমে আছে তারা লিখতে পারেন। দুটো কমেন্ট অলরেডি আমি দেখতে পাচ্ছি। সৌরভ মজুমদার পুনর্নির্মাণ চাই, এটা খুব জরুরি, এটা বারবার বলছেন, এবং ঝুমাও শেষ করলেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়ে। এবং বোধহয় সবারই আমাদের মনের কথা যে আমরা এখনো ঠিক জানি না যে পুনর্নির্মাণটা কি করে হবে। মানে একটা বিনির্মাণ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই পুনর্নির্মাণটা এক্স্যাক্টলি কি করে হবে এইটা এখনো একটু আমরা হাতড়াচ্ছি। আমরা কেউ এটির উত্তর জানি তার এরকম নয়। তো এটা একটা ব্যাপার অবশ্যই। চন্দনা বক্সি লিখেছেন দ্যাট এই যে পুরুষদের মধ্যে এই যে নেগেটিভ যে সমস্ত ফিলিংস গুলো, যে অনুভূতিগুলো, সেগুলোই তো হিংসার আকারে, আগ্রাসনের আকারে বেরোয়। তো কোথাও যদি আমরা অন্য রকম ভাবে সেগুলোকে অ্যাক্ট আউট করতে পারতাম, এগুলোকে এক্সপ্রেস করতে পারতাম, এগুলো যদি এই ভোকাবুলারি গুলো যদি আমাদের থাকতো, তাহলে হয়তো এটার ভায়োলেন্সের মধ্যে দিয়ে এটা বেরোনোটা হয়তো অনেকটা রোধ করা যেত। এবং এটাও বোধহয় একটা, আমি বলবো, পুনর্নির্মাণের সাথেও একটা কোথাও লিঙ্ক আছে, যে কিভাবে আমরা এই 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 ভাষাটা, এই ভঙ্গিটা আমরা মানে আমরা পুরুষরা শিখবো। সত্যি কথা বলতে গিয়ে খুব মানে অটোবায়োগ্রাফিক্যালি বলতে গেলে এই রাগের কথা তো বটেই। আমরা তো সবাই ছেলেরা বড়ই হয়েছি যে রাগ তো ছেলেরা করবেই, সুতরাং আমরা যথেচ্ছ রাগ প্রকাশ করেছি। যতক্ষণ না সেই রাগটা হয়তো খুব বিশাল আকার ধারণ করেছে, ততক্ষণ হয়তো আমাদের মানসিকভাবে কোনো অঙ্কুশও টানিনি আমরা। এবং আমরা দেখেছি যে সেইটা বলা হয়েছে যে রাগ করাটা ঠিক নয়, কিন্তু আবার সেটা বলা হয়েছে যে রাগ করাটা ঠিক নয় এটা কন্ট্রোলের জায়গা থেকে, যে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলছো, তুমি যদি রেগে যাও তুমি তো আর কারোর উপর কন্ট্রোল করতে পারবে না, কিভাবে তুমি প্রোভাইডার হবে, কিভাবে প্রোটেক্টর হবে। তো একটা ডাবল এজ সওয়ার্ড মতো আর কি। খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটা। আমি যদি কোনো কমেন্টস থাকে, আমি জানি না লোকেরা বোধহয় সবাই এই দুটো প্রেজেন্টেশন থেকে এতটা ভিতরে মন্থন হচ্ছে কিনা জানি না, সেই জন্য সবাই একটু বোধহয় চুপ, আমিও নিজে খুব চুপ করে শুনছিলাম। যাই হোক, এই সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই একটা ভালোর দিকে আমরা ইয়ে করব।
আয়েশাকে কিছু বলতে বলছি, বরঞ্চ আয়েশার কি মনে হচ্ছে এখানে? এখানে একটা প্রশ্ন আসছে, দেখো মিকি এখানে একটা প্রশ্ন করছে, দেখো আগে সেই প্রশ্নটা তোমাকে হ্যাঁ, বলছি আমি একটু নজর দিতে। করে দিই। হুম হুম সেটা হচ্ছে যে বেড়ে ওঠার সময় আমরা ছেলেরা যতটা পর্নোগ্রাফি দেখতাম, আমাদের মেয়ে বন্ধুদের একদম দেখতে দেখিনি সেভাবে। এর সঙ্গে কি আমাদের ম্যাসকুলিনিটি কনস্ট্রাকশনের কোনো সম্পর্ক আছে? এইটা কাকে প্রশ্ন, মানে যে কেউ উত্তর দিতে পারেন নাকি তার জন্য? আর আরেকটা ঝুমাদির কাছে, থ্যাংক ইউ দিদি, ঝুমার কাছে প্রশ্ন। আমার মনে হয় মিকি এটা খুব সুন্দর প্রশ্ন করেছিস, তার কারণ হচ্ছে যে সেক্সুয়ালিটির অধিকার তো পুরুষের আছে, মেয়েরা আবার কি সেক্স করবে, সেক্স নিয়ে ভাববেই বা কেন? এবং এইটা আই থিঙ্ক এই অ্যাক্টিভ, এই আবার ওই রিসেপটিভ অ্যাক্টিভ জায়গাটা উঠে আসছে। এই যে আমি সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে, আমার যে একটা উত্তেজনা হতে পারে এই ধরনের পর্নোগ্রাফি দেখে, এটা তো মেয়েদের অধিকারে পড়ে না, তার ডিজায়ারের মধ্যে পড়ে না, তার ডিজায়ারের ভাষার মধ্যে পড়ে না। এটা নিয়ে তো আমরা বড় হয়েছি। তো তার ফলে অ্যাক্সেস টু পর্নোগ্রাফি ক্যানট বি গিভেন টু উইমেন। তো আমরা সে সময় হয়েছি, আজকে বদলাচ্ছে, এবং আজকে আমরা সকলে মিলেই সেই অ্যাক্সেসটা পাচ্ছি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এখন একটা অন্য জায়গায় চলে গেছে, যেখানে খুব কম বয়সে, মানে একেবারে আন্ডার এজড অবস্থাতেই আমরা সেই অ্যাক্সেস পাচ্ছি। কিন্তু প্রধানত ওই জায়গা থেকে উঠে আসছে সেক্সুয়াল অ্যাক্টিভ পজিশন, সেটা আমরা সবসময় ছেলেদের দিকে দেখেছি, এবং সেটা আমরা পরবর্তীকালে সম্পর্কে যখন আসছি, মেয়েরা যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছেন, সে ডিজায়ার করছে, সে ফার্স্ট মুভ নিচ্ছে, বা তার শারীরিক উত্তেজনা চাহিদা বেশি, তখন সেটা খুব প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এবং সে ওয়ান্স এগেন সে ভালো মেয়ে নয়। এবং দি এন্টায়ার নোশন অফ মেয়েরা প্রোভাইড করছে, মেয়েরা সার্ভ করবে সেক্সুয়ালিটি, স্বাদ রস তারা পুরুষকে দেবে, সেই জায়গাটা ব্যাঘাত খাচ্ছে। অভিরূপা ভাদুরী একটা কমেন্ট করছেন যে অ্যাক্সেস টু পর্নোগ্রাফি হয়তো সুলভ এখনো হচ্ছে, কিন্তু ন্যারেটিভটা এখনো মেল ডিজায়ার্ড ওরিয়েন্টেড হয়ে গেছেন। এবং উনি আরেকটাও লিখছেন, সেটা হয়তো অনেকেরই ভাষা, যে এত কিছু প্রশ্ন উঠছে, সেগুলো সব এখানে একেবারে লেখা মুশকিল হচ্ছে। আমি একটু অভিজিৎ দার কাছে যাব। আসিম আকরাম একটা অবজারভেশন করেছেন, আমি বলবো অভিজিৎ দা একটু যদি রেসপন্ড করেন। সেটা হচ্ছে যে ছেলেরা কি শুধু রোজগার করার জন্যই সমাজে এসেছে? Well, you can understand from where this is coming from. Abhijit da, যদি to respond from your experiences. থ্যাংক ইউ দীপ। আমার মনে হয় যে এই যে ছেলেরা রোজগার করতে এসেছে, এই জিনিসটা ছেলেদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই রোজগারটা যদি না হয় অন্যদের প্রত্যাশা অনুরূপ, তাহলে সে আর রিয়েল নয়, সে ফেলিয়ার। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে রোজগার তো করতেই হবে, বাঁচতে হলে রোজগার করতেই হবে। তো এটা কম্পালশন না প্রিভিলেজ? প্রশ্ন হচ্ছে, মানে এই যে পুনর্নির্মাণের প্রশ্নটা আমার বারবার মনে হয়, ছেলেরা দায়িত্বগুলো চায় না, ছেলেরা চাপটা চায় না, আমাকে যেন রোজগার না করতে হয়। কিন্তু রোজগার যদি না করতে হয়, কোন কোন প্রিভিলেজগুলো, কোন কোন অধিকারগুলো তুমি ছাড়তে রাজি বাছা? একটা জিনিস যেটা আমার আজকাল খুব মনে হয় এই ছেলেদের কাজ নিয়ে, একটা ছেলে পেট্রিয়ার্কি আর তার চাপ পুরুষদের ওপর কি, তাই নিয়ে একটা ডিসকোর্স শুরু হয়েছে। কিন্তু এই আলোচনাটা তখনই আমরা করতে পারবো যখন আমরা এইটা অ্যাজ পুরুষ স্বীকার করব যে আমাদের পেট্রিয়ার্কি থেকে প্রচুর প্রিভিলেজও আছে, এবং চাপগুলোকে যদি আমি না নিতে চাই, আমাকে প্রিভিলেজগুলোকে ভেবে প্রিভিলেজগুলোকে রিঅর্গানাইজ করতে ভাবতে হবে, যাতে প্রিভিলেজগুলো সব আমারই অধিকারে না আসে, অন্যদের অধিকারে, মানে সেটা মানে থার্ড জেন্ডারই হোক বা মহিলারাই হোক, বা আমাদের থেকে যে জাত বা ধর্মে সোশ্যালি সাবঅর্ডিনেট, সেগুলো আমি শেয়ার করতে কতটা রাজি। সেগুলো যদি শেয়ার না করি, চাপগুলোই আমি ছাড়তে চাই, তাহলে তো আমি বেসিক্যালি সুবিধা পাবো। এবং এইটা নিয়ে একটু ভাবা প্রয়োজন। তাই জন্য আমাদের যে অ্যাপ্রোচটা, আমরা বলি পুরুষদের সাথে কাজটা ক্লেম বেসড কাজ হতে পারে না। অন্য রাইটস মুভমেন্ট ইজ ক্লেম বেসড, কারণ তারা আজকে একটা পজিশন অফ সোশ্যাল সাবঅর্ডিনেশনে আছে, তারা ক্লেম করছে। কিন্তু পুরুষদের সাথে কাজ মানে বেসিক্যালি জেন্ডারে
রিয়েলাইজ করতে হবে জেন্ডার্ড প্রিভিলেজ আছে, আমাদের অন্য ক্লেম থাকতে পারে, কিন্তু জেন্ডার্ড প্রিভিলেজে যদি প্রিভিলেজ নিয়ে কাজ না করি, অন্য চাপগুলো কিন্তু আমি বলতে পারবো না যে এই চাপগুলো আমি চাই। বুঝতে পারলাম না ইফ আই এম ক্লিয়ার। না, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর এই রিয়েলের কথাতে শিলাদিত্য সিনহার একটা কোয়েশ্চেন আছে, এটা ঝুমার কাছে। রিয়েল বলতে যে আদতে আইডিয়াল আর যেটাই বরং ইমাজিনারি, এটা যদি ডক্টর বসাক আরেকটু এক্সপ্লিসিটলি আলোচনা করেন তো খুব ভালো হয়। খুব ব্রিফলি কি কিছু বলা যাবে ঝুমার ব্যাপারে? আমরা ওই রিয়েলটা বলছি, মানে এখানে খুব সুন্দর রিয়েল শব্দটা উঠে আসছে। তাত্ত্বিকভাবে লাঙ্কাকে নিয়ে এখানে খুব চর্চা করা যেত, বিগ আর রিয়েল, কিন্তু আমি সে পথে যাচ্ছি না, এটা আমাদের সেটা জায়গা নয়। যে আইডিয়াল পুরুষের কথা বলছে, এই আইডিয়াল পুরুষকে কিন্তু আমরা অনেকেই আমাদের বাবার মধ্যে দেখেছি বা দেখতে চেয়েছি, বা আমরা সাহিত্যের মধ্যে পেয়েছি, যে ওই একই জায়গায় ফিরে যাচ্ছি, প্রোভাইডার অ্যান্ড প্রোটেক্টর। একদিকে আমার প্রোভাইডার অফ অল কাইন্ড, আমি শুধু সেখানে বলছি না যে সে শুধু আমার খাদ্য প্রোভাইড করছে, আমার যখন শরীর খারাপ হচ্ছে, আমি কথা না বললেও সে বুঝে যাচ্ছে কখন আমার মাথায় হাত দিতে হবে। সে একবার একটু হাত দিয়ে চলে গেল বা বলল, সেখানে কিন্তু অ্যাফেকশনের সাথে যে আমাদের একটা অ্যাটাচমেন্ট, সেটার কথা আসছে না। ইটস পারফর্মিং দ্য রোল টু দি আটমোস্ট। এবং সেটা সেটা মানে পুরনো পুরুষ মানুষ, মানে আমি আমার বাবাকে পুরনো পুরুষ মানুষের মধ্যে যদি ফেলি, দ্য ক্লাসিক্যাল ম্যান, তার মধ্যে আমরা দেখতে পাই। আমাদের ক্লাসিক্যাল ম্যানের প্রচুর ছবি আমরা এরকম দেখেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সে একদিকে পুরো সংসার চালাচ্ছে, অন্যদিকে ভীষণ মেধাবী, খুব পরিশ্রমী, অন্যদিকে এই রাইট অ্যামাউন্ট অফ অ্যাফেকশন, ব্যক্তিগতভাবে না, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে স্ত্রীর প্রতি না, ব্যক্তিগতভাবে সন্তানের প্রতি না, বাট পারিবারিকভাবে। এই কালেকটিভ ফুলফিলমেন্ট অফ দি আইডিয়াল ম্যান, সামাজিক এবং ফ্যামিলিয়াল ফুলফিলমেন্ট অফ দি আইডিয়াল ম্যান, পিতৃতান্ত্রিক পিতা, এই তন্ত্রটা, এই পিতার যে তন্ত্র, এই পুরুষটা খুব ইন্টারেস্টিং। এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে, আমরা মানে যে পুরুষ সে নিজে ওরকম হতে চায়, আমরাও সেরকম চাই। মানে ওই ফ্যান্টাসিটা, এইখানে ওই আইডিয়াল উঠে আসছে, এই ফ্যান্টাসিটাকে অতিক্রম করা, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাওয়া, ইটস নট ইজি। আমি তাত্ত্বিকভাবে বলছি যে হ্যাঁ আমি একটা অন্য পুরুষ চাই, কিন্তু আমাকে যখন দৈনন্দিন ভাবে তার সাথে বাস করতে হচ্ছে, যেখানে সে এই প্রোটেক্টর অ্যান্ড প্রোভাইডার অফ অল ক্যাপাসিটি ফুলফিল করছে না, তখন তো আমার মনে হচ্ছে হায় কপাল, কারে বিয়ে করলাম। তো ওই জায়গাটা আমাদের কিন্তু ভেবে দেখতে হবে, নিজেকে লিবারেট করতে হবে। এবং সেখানে উঠে আসছে আইডিয়াল পুরুষ, আইডিয়াল নারী। আজকে আমরা যেহেতু পুরুষ নিয়ে কথা বলছি, বাট ওই একই জায়গা থেকে আইডিয়াল নারী উঠে আসছে, সেখানে তার মাতৃত্ব সর্বত্র ছেয়ে আছে। আমরা যদি একদিকে পিতৃ বলে থাকি, দি আইডিয়াল ম্যান ইজ, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? না না, তুমি কানেক্টেড আছো, কানেক্টেড আছো, বলো কানেক্টেড আছো। তুমি তোমায় শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, ক্যান ইউ হিয়ার আস? তো একদিকে যেখানে আমি একটা ফ্যামিলিয়াল এবং কালেকটিভ পিতা তৈরি করছে, ফ্যামিলিয়াল আর কালেকটিভ, ওর এবার আটকে যাচ্ছে, কানেক্টিভিটির প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি নেক্সট, আমাদের সময় বেশি নেই, সো মেবি জাস্ট ওয়ান মোর কোয়েশ্চেন। আমি অভিজিৎদার কাছেই যাচ্ছি। মন্দিরা ব্যানার্জি বলছেন, আমাদের সমাজে একটা কথা বড্ড প্রচলিত, মা ছেলেকে বেশি ভালোবাসে আর বাবা মেয়েকে বেশি ভালোবাসে। ছোটবেলাতেও শুনেছি, আজও শুনি বিভিন্ন স্তরে, কিন্তু এই সমীকরণটা আজও বুঝিনি। এটার সাথে জেন্ডারের কি সম্পর্ক, মানে এইটা নিয়ে একটা প্রশ্ন। মা ছেলেকে বেশি ভালোবাসে ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ারলি সাউথ এশিয়ান পার্সপেক্টিভে আমরা বারবার দেখি, এবং তার পেছনে মানে সাইকো অ্যানালিটিক একটা অ্যাঙ্গেল আছে, যেটা সে ঝুমা আমার থেকে অনেক ভালো বলবে। কিন্তু যেটা ভেরি প্র্যাকটিক্যাল সোশিয়োলজিক্যালি আমরা দেখি যে মায়ের
ফুলফিলমেন্টটা অনেক ক্ষেত্রে ছেলেকে দিয়ে হয়, এবং যেরকম একখানা মানে অ্যাটাচমেন্ট ছেলের মায়ের প্রতি, ওই রকম একটা অ্যাটাচমেন্ট মায়ের ও ছেলের প্রতি হয়, অ্যান্ড দিস ইজ মিউচুয়ালি রিইনফোর্সিং। তো অনেক ছেলেরা কখনো বড়ই হয় না, তো ওটা একটা ইমোশনাল সিকিউরিটি মেনটেন করে, যাতে মাও তাদের মানে কি বলবো জাস্টিফিকেশন এন্ড সাকসেস ছেলের মাধ্যমে দেখছেন, এবং ছেলেকে ওইরকম একটা ইমোশনাল সিকিউরিটিতে বেঁধে রাখেন। আর এটা মানে সুধীর কাক্কারের অনুযায়ী, প্রবাবলি আই এম ইন ডেঞ্জারাস টেরিটরি হিয়ার উইথ ঝুমা অ্যারাউন্ড, ইজ ভেরি সাউথ এশিয়ান। তো এই বিষয়ে একটু যেটা আমরা বলি, একটু মানে আম্বিলিক্যাল কর্ডটা কাটা দরকার ছেলের দিক থেকে এবং মায়ের দিক থেকে, তা না হলে মিউচুয়ালি অটোনমাস রিলেশনশিপ করা মুশকিল। তো এটা এখনো এক্সিস্ট করে, এবং বাড়ি বাড়িতে এটা দেখা যায়। মধ্যবিত্ত বাড়িতে তো স্পেশালি যেখানে ছোট ছোট পরিবার, একটা ছেলে, সেখানে তো খুব ক্লিয়ারলি এটা দেখা যায়। এবং এই ইমোশনাল সিকিউরিটিটা মানে বেনিফিট কিন্তু ছেলে নিতে থাকে বাই নট performing a lot of autonomous roles, including relationship with the partner. Thank you, Abhijita. We are, Aisha, I think we are almost at the end of our time. So I hand over my baton to you. Okay. আজকে তো অসামান্য একটা আমার মনে হয় আলোচনা সভা হলো দীপ, আর আমার মনে হচ্ছে যে এই আলোচনা সভা আরো চলুক। আমার মনে হয় যে আমাদের সঙ্গে যে বন্ধুরা আছেন আজকে, তাদেরও হয়তো এই কথা মনে হচ্ছে। অসাধারণ দুটো আলোচনা আমরা শুনলাম, যেটা নিয়ে হয়তো আজকে আমরা ভাববো, আর আগামী দিনে ফিরে আসতে চাইবো আবারও, যদি সবার আমাদের আগ্রহ থাকে। আর আমার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই, আর আমি মোটেই ধন্যবাদ দেব না, কারণ আমি মনে বিশ্বাস করি যে আমরা সবাই সহযোদ্ধা। তাই আমি মোটেই অভিজিৎদা বা ঝুমাকে বা দীপকে মোটেই ধন্যবাদ দেব না। আমি সত্যি মানে কি বলবো, মানে এত গভীরভাবে ছুঁয়ে গেছে আজকের আলোচনা, বারবার মনে হচ্ছে এই আলোচনা আরো চালিয়ে যাওয়া আমাদের আবশ্যিক। এটা এখানেই শেষ হতে পারে না। এই বলে আমি আজকে শেষ করব, আর মোটেই ধন্যবাদ দেব না। অনেক ভালোবাসা রইল সবার জন্য, আর ফিরে আসবো আমরা শিগগিরই। আর যে বন্ধুরা আজকে আমাদের সাথে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ তাঁদের ধন্যবাদ দেব কারণ তাঁরা আমাদের সাথে এই পথ চলায় সামিল হতে রাজি হয়েছেন। আশা করি এটা আমাদের সবার একটা সম্মিলিত যাত্রাপথ হয়ে উঠবে, যেরকম ভাবে দীপ বা আমি ভাবছি এই প্রক্রিয়াটাকে। অভিজিৎদা, ঝুমা, দীপ, এই বলে শেষ করবো।